আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবার তো এখন এইচএসসি এক্সাম চলতেছে। আশা করতেছি সবাই অনেক ভালো এক্সাম দিচ্ছ। তো দেখতে দেখতে আমাদের মার্কেটিং দ্বিতীয় পত্র এক্সাম চলেই আসলো। তো আমি আজকে তোমাদের মার্কেটিং সেকেন্ড পেপারকে ওভারঅল সামার আপ করব, যেখানে যারা সারা বছর পড়াশোনা করছো তারা তাদের পাশাপাশি যারা সারা বছর কিছুই পড়ো নাই, বিভিন্ন এক্সামে ফাঁকি দিছো বা ভাবছো যে পরীক্ষার আগে রাতে পড়ে কভার করতে পারবো। তো এই ক্লাসটাতে সবাই মানে সব টাইপের স্টুডেন্টই আর কি উপকৃত হবা, কারণ আমরা এই ক্লাসে চেষ্টা করব বিভিন্ন টপিকের যে কোর কনসেপ্ট গুলা বা আইডিয়া গুলা সেগুলাকে কানেক্ট করার, যাতে করে তুমি এক্সাম হলে হুবহু মুখস্থ না পারো, অ্যাট লিস্ট কিছু যাতে লিখতে পারো। তো সেই কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করব পুরা ক্লাসটা তোমরা আমাদের সাথেই থাকবা এবং পুরা ক্লাসের এই ক্লাসটা করার ফলে তুমি আর কি কালকে এক্সামে অনেক ভালো একটা আউটপুট পাবা, এটা এক্সপেক্ট করতেছি। সো আমরা এখন তাহলে ক্লাসটা শুরু করি। এর আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শাফাত হোসেন রামিন, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো আজকের মার্কেটিং ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের মার্কেটিং সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বিপণনের পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু মার্কেটিং। তো আমরা মার্কেটিং দ্বারা মূলত কি বুঝি? যদি আমরা একদম এক কথায় বলি, মার্কেটিং দ্বারা বুঝি আমরা আমাদের আশপাশে যত ধরনের কার্যক্রম ঘটে তার প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে মার্কেটিং এর সাথে কানেক্টেড। এখানে সংজ্ঞা দেয়া আছে, বাট সংজ্ঞার আগে আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে যে তুমি সাপোজ কোনো রেস্টুরেন্টে গেলা, তোমার খিদা লাগলো, সেখান থেকে তুমি তোমার কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে গেলা, যাওয়ার পর সেখানে গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত খাবারটা খাইলা। এরপর তুমি মেনু কার্ডে দেখলা তোমার অন্য একটা খাবার ভালো লেগে গেল, সেটা তুমি নিলা, অর্ডার করলা, খাইলা। এরপর তুমি পরবর্তীতে তোমার কোনো ফ্রেন্ডকে সেখানে সাজেস্ট করলা, সেও সেখানে গেল। এতে করে কি হইলো? এই যে প্রসেসটার মাধ্যমে তোমার প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটাকে রেস্টুরেন্ট ভ্যালু সৃষ্টির মাধ্যমে ফিল আপ করে দিল। এরপর তোমার সাথে রেস্টুরেন্টে একটা সুসম্পর্ক তৈরি হলো, যার জন্য তুমি পরবর্তীতে সেই রেস্টুরেন্টের লয়াল কাস্টমার হয়ে গেলা। এবং তাই না, তুমি আরো দুইজনকে তিনজনকে সাজেস্ট করলা। এর মাধ্যমে কি হলো? তাদের যেই উদ্দেশ্যটা ছিল লাভজনক উপায় তোমার সাথে সম্পর্কটা তৈরি করা, সেটা তারা করতে পারলো এবং এর সাথে সাথে তোমার সন্তুষ্টি বিধানটাও প্রাধান্য পাইলো। তো এই যে যে ফুল প্রসেসটা সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, যেটা বললাম, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে আমরা বলতে পারি বিপণন বা মার্কেটিং। তো এরকম প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হই, যার প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে মার্কেটিং এর সাথে কানেক্টেড। তো দেখো, এই যে সেম জিনিসটি আবার বলছে যে ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা হয়, ভ্যালু সৃষ্টি করা হয়, সরবরাহ করা হয়, লাভজনক ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা হয়। তো আশা করতেছি বুঝতে পারতেছো যে বিপণন বা মার্কেটিং বলতে আমরা আসলে কি বুঝি। যেখানে তোমার পছন্দ বা অভাবটা যেটা আছে সেটাকে সবার আগে ফুলফিল করা হবে, এর সাথে সাথে কোম্পানির যে মেইন উদ্দেশ্য বা যে লাভ, প্রত্যেকটা কোম্পানি তো চায় একটা নির্দিষ্ট পরিমাণ লাভ করতে, তো তাদের উদ্দেশ্যটা যাতে সফল হয়। তো এই ফুল কার্যক্রম বা প্রসেসকে আমরা একত্রে বিপণন বা মার্কেটিং বলে থাকি। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তো দেখো বিপণনের মৌলিক ধারণা বা এই যে যে মার্কেটিং নিয়ে আমরা কথা বলতেছি, এইটা আসলে কোন কোন ধারণার উপর বেস করে তৈরি করা। তো দেখো, প্রথমে আমাদের কি আসে? প্রয়োজন, অভাব, চাহিদা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া প্রয়োজন, অভাব, চাহিদা কি, একটু ডিফাইন করেন। যদি সিম্পলি বলি, তোমার ক্ষুধা লাগছে, অথবা তোমার ঘুম পাচ্ছে, অথবা তুমি কোথাও যেতে চাচ্ছ, বা বিভিন্ন ধরনের অনুভূতি যেটা তুমি নিজে থেকে ফিল করতেছো এবং সেইটা পূরণ করার জন্য তোমার মধ্যে একটা ক্রেভিং বা তোমার মধ্যে একটা ইচ্ছা জাগতেছে, এইটাকে আমরা এক কথায় বলতে পারি প্রয়োজন। সেকেন্ডলি, তোমার খিদা লাগছে, ভালো কথা। এখন তুমি বাংলাদেশে থাকো, সাপোজ তুমি বাংলাদেশে থাকো, তুমি ভাত, দুপুরে ভাত, গোশ, সবজি বা ডাল এগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত। কিন্তু তোমাকে যদি হঠাৎ করে চাইনিজ বা জাপানিজ ফুড দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি সহজে খেতে পারবা? অবশ্যই না, কারণ সেটা তোমার সংস্কৃতি বা তোমার যে লাইফস্টাইল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো অবশ্যই প্রয়োজনের সাথে আমাদের সংস্কৃতি, ব্যক্তিত্ব, লাইফস্টাইল সবকিছু কানেক্টেড। এই জিনিসটাকে আমরা বলতে পারি অভাব, যেখানে আমাদের প্রয়োজনটা আমাদের লাইফস্টাইল বা আমাদের সামগ্রিক জীবনযাপন সেটা দ্বারা প্রভাবিত হয়। থার্ডলি আমরা কথা বলবো চাহিদা নিয়ে। চাহিদাটা কি? তোমার খিদা লাগলো, তুমি গরুর গোশত খাবা অলোকে, বাট তোমার এটা কেনার সামর্থ্য নেই। যদি কিনতে না পারো, তাহলে কি এই দুটা ফুলফিল করতে পারবা? অবশ্যই না। তো তার মানে চাহিদা হতে হলে আমাকে অবশ্যই ক্রয় ক্ষমতার শর্তটা পূরণ করতে হবে। দ্যাট মিনস আমার সেটা কেনার সামর্থ্য থাকতে হবে। আশা করতেছি তোমরা
এই কোর 3টা টপিক বা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হয়েছে। সেকেন্ডলি যদি বলি বিপণন অর্পণ, সেখানে আছে পণ্য সেবা অভিজ্ঞতা। তার মানে কি বিপণন অর্পণ হচ্ছে আমরা এই পণ্য সেবা এবং অভিজ্ঞতা এই 3টা আইটেমের উপরই আমরা আমাদের যত মার্কেটিং কার্যক্রম আছে সবকিছু চালাই। পণ্য মানে যে কোনো প্রোডাক্ট, সেবা ডাক্তার উকিল আমাদের যে ধরনের সেবা দিয়ে থাকে যেটা আমরা দেখতে পাই না বাট উপকৃত হই। আর অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে তোমার বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাই, বা বড় কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যদি আমাদের বলে তখন কিন্তু আমরা সেটা অনেক রিলাই করি, ভাবি বা জিনিসটাকে অনেক বিশ্বাস করি। তো এটাকে আমরা বলতে পারি আমাদের বিপণনের মৌলিক ধারণার একটা অন্যতম পয়েন্ট। এরপরে যদি আমরা কথা বলি তোমাদের ভ্যালু ও সন্তুষ্টি। ভ্যালু দিকটাকে বললাম যে তোমার তুমি যেই পরিমাণ অ্যামাউন্ট তোমার যে সেলসম্যান তাকে দিচ্ছ এবং তার বিনিময়ে তুমি তার থেকে যেটা পাচ্ছ, এই দুয়ের পার্থক্য হচ্ছে তোমার ভ্যালু। সাপোজ তুমি 20 টাকা দিয়ে একটা চিপস কিনলা, কিন্তু চিপস খোলার পর দেখলা যে চিপসের ভিতর চিপস নাই, খালি বাতাসে ভরা, তাহলে কি হলো? তোমার কিন্তু ভ্যালুটা প্রপারলি তুমি পাইলা না, তোমার এক্সপেকটেশনের সাথে মিট করলো না। এই যে এক্সপেকটেশন কথাটা যখন বললাম তখনই চলে আসলো আমার সন্তুষ্টি। কারণ তুমি যদি প্রোডাক্ট কিনে যদি সন্তুষ্ট না হও, তুমি কিন্তু সেকেন্ড টাইম সেই প্রোডাক্টটা আর কিনবা না। তো অবশ্যই আমি যখন মার্কেটিং কার্যক্রম পরিচালনা করব, আমাকে ভ্যালু এবং সন্তুষ্টি দুটার ব্যাপারেই সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে দুইটা যাতে আমার একসাথে ফুলফিল হয়। থার্ডলি যদি বলি বিনিময় ও সম্পর্ক। বিনিময় মানে কি? তুমি কোনো প্রোডাক্ট কিনবা, সেই ক্ষেত্রে তোমার প্রোডাক্টটা নেওয়ার জন্য তোমাকে টাকা পে করতে হবে, রাইট? এবং যে সেলসম্যান সে তোমাকে প্রোডাক্টটা দিবে। তো এই যে আদান প্রদানের বিষয়টা, এটাকে আমরা সহজে বলতে পারি বিনিময়। এরপর আসি সম্পর্ক। সম্পর্কটা কি? তোমার প্রত্যেকটা সেলসম্যান বা প্রত্যেকটা কোম্পানি চায় তার যে কাস্টমার তার সাথেই দীর্ঘ সময় ধরে একটা সম্পর্ক তৈরি করা। কারণ একটা নতুন কাস্টমার বিল্ড করা আর একই লয়াল কাস্টমারকে রিপিটেডলি বারবার নিজের কাছে পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। তো সবসময় বিভিন্ন কোম্পানি চেষ্টা করে যাতে করে তার যে কাস্টমারটা আছে সে বারবার তার থেকে প্রোডাক্টটা ক্রয় করে। এই জন্য সে বিভিন্ন ধরনের ফেস্টিভসে মেসেজ দেয়, ইমেলস দেয় বা ডিসকাউন্ট দেয়, স্পেশাল অফার্স দেয়, অনেক সময় কার্ড দেয়। তো এই যে ফিচার্স গুলো এগুলো কাদের দেয়? যখন তোমার সাথে তোমার সেলসম্যানের বা কোম্পানির সম্পর্কটা ভালো হয়। লাস্ট হচ্ছে আমাদের বাজার। বাজারটা কি? মার্কেট। এটাকে যদি এক কথায় বলি, কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট। এটাকে আরো ইজিলি ডিফাইন করা যায়। সাপোজ তোমার বাবা আইফোন ইউজ করে, তুমি ছোট থেকে দেখতেছো তোমার ফ্যামিলির অলমোস্ট সব মেম্বাররাই আইফোন ইউজ করে, তাহলে তারা কি আইফোনের বর্তমান ক্রেতা। তুমি যখন ছোট ছিলা, এখন তুমি বড় হয়েছো, বড় হয়ে তুমি ডিসাইড করলা যে আমিও আইফোন ইউজ করবো, কারণ আমি দেখছি যে আইফোনের ফিচার্স গুলো অনেক ভালো, ক্যামেরা ভালো, তো ওভারঅল অনেক ভালো। তো তুমি তখন ছিলা সম্ভাব্য ক্রেতা, এখন তুমিও বর্তমান ক্রেতা হয়ে গেছো। তো এই যে দেখো, দুইটা জেনারেশন একই ফোন ইউজ করতেছে, দ্যাট মিনস তারা বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার যেই সেটটা ছিল বা যেই তোমার দুই ধরনের পার্সনকে টার্গেট করে তারা মার্কেটিংটা করছিল। তো এই যে বিভিন্ন কোম্পানি এরকম তাদের বাজার বা মার্কেটকে টার্গেট করেই প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করে। তো আমি এতক্ষণ যেগুলো বলছিলাম ওইটারই সংজ্ঞা আকারে লেখা আছে, দেখো এই যে প্রয়োজনের সংজ্ঞা। ভোক্তা যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন যে অনুভূতি সৃষ্টি হয় তাকে প্রয়োজন বলে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরপর অভাব আছে, চাহিদা আছে, এগুলো এতক্ষণ বলতেছিলাম। এই যে ক্রয় ক্ষমতার শর্ত পূরণ। এরপরে তোমার অভাবে ছিল হচ্ছে সংস্কৃতি, ব্যক্তিত্ব ও সামাজিক প্রভাব। এই যে বললাম লাইফস্টাইল, কালচার, পার্সোনালিটি, এগুলো। তারপরে যে বিনিময় বললাম যে প্রদানের মাধ্যমে অনেক কাছ থেকে কোনো কিছু আদায় করা। সম্পর্ক ভিত্তিক বিপণন, যে প্রক্রিয়া ভোক্তা, পরিবেশক, ডিলার, সরকার ও অন্যান্য পক্ষের সঙ্গে বিপণনকারী জোরালো সম্পর্ক সৃষ্টি করে। আর বাজার বললাম এই যে পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি বা সেট। তো আশা করতেছি এই টপিকগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা নেক্সট পয়েন্টে মুভ করি, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বিপণনের ক্রমবিকাশ। এটা তোমাদের অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, দুই জায়গায় এখান থেকে ভালোই কোশ্চেন আসে। স্পেশালি এই অ্যাডমিশনে তো আসেই বিপণনের ক্রমবিকাশ বা যুগ থেকে, যে আসলে কোন যুগে কি হয়েছিল। তো আমরা এখন প্রত্যেকটা যুগকে আস্তে আস্তে ডিফাইন করি বা বোঝার চেষ্টা করি। তো দেখো, আমাদের প্রথম যুগটা কি আছে? আত্মনির্ভরশীলতার যুগ, রাইট? এখানে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি আমরা, যে খালি গায়ে তোমার আগুনের তোমার তাপ পোহাচ্ছে। তো
এই টাইপের সিনারিও আমরা কখন দেখতাম? যখন পৃথিবীতে তোমার এই যে আমরা এখন যেভাবে থাকি তখন তো এরকম ছিল না। আজ থেকে তুমি যদি আরো 700-800 বছর আগে চিন্তা করো, তখন কিন্তু মানুষ বনে থাকতো বা অনেক স্ট্রাগলের মধ্যে থাকতো। তখন ভালো জামা কাপড় তো ছিলই না, খাবারের জন্য মানুষকে অনেক সংগ্রাম করতে হতো। তো ওই টাইমের কথা আমরা বলতেছি যখন মার্কেটিং এর আত্মনির্ভরশীলতার যুগ ছিল। ওই টাইম আসলে কি হইতো? প্রয়োজন ছিল সীমিত, নিজের পণ্য নিজে উৎপাদন করতে। এর মানে কি? তখন মানুষ তো বুঝতো না অনেক কিছু, রাইট? তো এই জন্য দেখা যেত যে পশু শিকার করে সে শুধু পশু শিকার করতো, যে গাছ কাটে সে শুধু গাছই কাটতো। এতে করে কি হইতো? জাস্ট তার নিজের সাইডটাই ফুলফিল হইতো, সমাজে তার পরিবারে বাকিদের কি হচ্ছে এই বিষয়ে তার মাথা ব্যথা ছিল না। তার তখন মানুষ ছিল, পৃথিবীতে জনসংখ্যা ছিল কম। এখন পৃথিবীতে 700 কোটি 800 কোটি মানুষ, বাট তখন তো এত ছিল না। তো এই জন্য মানুষের প্রয়োজন ছিল সীমিত, নিজেরটা নিজে উৎপাদন করি, খায় দেয় বেঁচে যেত। এরপর আমরা মুভ করি বিনিময় যুগ। এই টাইমটা কি হলো? এই দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডশেক বা তো তখন কি হইতো? তো তখন হইতো যে তোমার এই যে প্রোডাক্ট গুলা বা যে জিনিসগুলো তারা উৎপাদন করতো নিজেরা একটা টাইমে কি নেসেসিটি ফিল করলো যে না, এইভাবে নিজেরটা দিয়ে নিজের হয় না, আমি যদি কারোর সাথে এক্সচেঞ্জ করে তার তৈরিকৃত জিনিসটা আমার কাছে আনতে পারি, তাহলে আমার একত্রে দুইটা অভাব বা চাহিদাই ফুলফিল হয়। তো সেক্ষেত্রে তারা কি করলো? ও আমাকে বললো, সাপোজ একজন একজনকে বললো যে আমি তোমাকে গাছ দিব, তুমি আমাকে এর বিরুদ্ধে মাংস দিবা। তো কি হইলো? ওর গাছের চাহিদাটাও ফুলফিল হলো, ওর যে মাংস খাওয়ার যে ইচ্ছাটা ছিল সেটাও ফুলফিল হলো। তো এইটা কোন যুগে হইতো? বিনিময় যুগে, যখন উদ্বৃত্ত পণ্য বিনিময় করা হতো এবং পরস্পরের অভাব পূরণ হতো, যেটা বললাম এতক্ষণ। এরপর আসো উৎপাদন যুগ। এই যে আমরা আস্তে আস্তে মডার্ন ডে সিভিলাইজেশনে মুভ করতেছি। দেখো, এটা শুরু হয় 1860, বা আমরা জানি যে 1750 থেকে 1850-এর দিকে আমাদের শিল্প বিপ্লব হয়। তো এটা আসলে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, যখন পৃথিবীতে আস্তে আস্তে তোমার মেশিন, তারপরে হচ্ছে তোমার যেই উন্নত যে যন্ত্রপাতি কারখানা এগুলার উদ্ভব ঘটতে থাকে, মানুষের উপর আস্তে আস্তে ডিপেন্ডেন্সিটা কমতে থাকে এবং বেশিরভাগ জিনিস আমরা চেষ্টা করি প্রযুক্তির আন্ডারে নিয়ে আসার। তো তখন থেকে জিনিসটা যাত্রা শুরু। তো উৎপাদন যুগে কি হয়? এই টাইমে অধিক উৎপাদন, ব্যাপক বন্টন, শিল্প বিপ্লবের সূচনা, যেটা বললাম। এই দেখতে পাচ্ছ একটা মেশিনারি, একটা কারখানার ভিতরের প্রসেস। তো এখানে কি করা হয়তো? তখন যখন নতুন মানুষ প্রথম মেশিনের সাথে পরিচিত হইলো, তো তখন তোমার কি বলে, একত্রে প্রচুর প্রোডাক্ট উৎপন্ন করতে। একটা মানুষ হাইস্ট কয়টা করতে পারে প্রোডাক্ট তৈরি, বাট একটা মেশিন কিন্তু তার তুলনায় কয়েকশো গুণ বেশি পারে। তো যখন মেশিন আসলো, তো মানুষ প্রচুর উৎপাদন করা শিখলো। তো ওই টাইমটাকে আমরা বলতে পারি উৎপাদন যুগ, যেই টাইমটা ছিল আমাদের 1860 থেকে 1920। এরপর আগাই বিক্রয় যুগ। দেখো এখানে কি আছে? সেলস, রেডিও। এই টাইমটা কি? এই টাইমটা ছিল হচ্ছে তোমার যখন দেখলো যে এত এক্সট্রা প্রোডাক্ট আমার আসলে দরকার নেই, বা প্রোডাক্ট এত তৈরি করলাম, বাট যদি আমি সেল করতে না পারি আমার কিন্তু প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাবে, বা আমি আলটিমেটলি কোথাও ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে কি করলো? সেক্ষেত্রে তোমার এই প্রোডাক্টগুলো মানুষ তখন জোর করে হলো বিক্রি করার চেষ্টা করলো, যে না, আমাকে যেমনি হোক প্রোডাক্টটা বিক্রি করে সেল করতে হবে। তো ওই টাইমে কি করলো? মানুষ রেডিওর আবিষ্কার করলো। কেন? কারণ রেডিওর আবিষ্কার করার মাধ্যমে গ্রামে হোক শহরে হোক সব জায়গায় এই তথ্যগুলা মানুষের কাছে যাইতো, যে না, এরকম একটা প্রোডাক্ট বাজারে আসছে, এক্সিস্ট করে, আমাকে প্রোডাক্টটা কিনতে হবে। এরপরে দেখো আক্রমণাত্মক বিক্রয় কৌশল। এখন আমরা বর্তমানে কি হয়, বিভিন্ন সেলস অফার্স ডিসকাউন্টস এগুলোর প্রতি ঝুঁকে যাই। তো তখনও এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নেওয়া হইতো, যাতে করে মানুষ প্রোডাক্ট গুলো বারবার কেনে, একটার সাথে একটা ফ্রি, অথবা দেখা যেত যে তোমার কি বলে অনেক বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়ে দিত, বা মানে মেলা টাইপের বসতো। তো এই জিনিসগুলো করা হয়তো কেন? যাতে করে মানুষকে বিক্রয়ের প্রতি উদ্বুদ্ধ করা, যে না ভাই, তুমি আমার প্রোডাক্টটা কিনো, একটা না 10টা কিনো। তো এই যে ব্যাপক বিজ্ঞাপন দেওয়া হইতো, তখন মেবি টিভি আবিষ্কার হয় নাই, তো রেডিওকেই বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ইউজ করতো। আশা করতেছি এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো মার্কেটিং যুগ। এই যে মার্কেটিং পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? তোমাদের স্টুডেন্টকে টার্গেট করে। তো তখন মার্কেটিং যুগ যখন আবিষ্কার হয়, বা মার্কেটিং যুগে যখন শুরু হয়, তখন কোম্পানিগুলো চেষ্টা করতো যে আমি কাস্টমারকে টার্গেট করে আমার কার্যক্রমগুলা পরিচালিত করব। তো এই জন্য দেখো, ভোক্তার প্রয়োজন অভাবে সন্তুষ্টি বিধানকে আমরা তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতাম, যে না, কাস্টমার যেটা চাবে সেটাই হবে। তোমরা এখন প্রো একাডেমিক্সে যে ক্লাসগুলো চাও, তোমরা কিন্তু টাইম মতো সেই ক্লাসগুলো পেয়ে যাও। তো তখন এই তোমার কোম্পানিগুলো কাস্টমারের নিডস, চাহিদা, পছন্দ অপছন্দের উপর বেস করে তাদের প্রোডাক্টগুলো তৈরি করতো।
এবং তখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের আবিষ্কার হয়, যেটাকে বলা হয় ভোক্তাই রাজা। দ্যাট মিনস তোমার কাস্টমার হ্যাপি তো কোম্পানি হ্যাপি, কাস্টমার আনস্যাটিসফাইড তো তোমার কোম্পানি কিন্তু আর চলবে না। তো আমাদের মেইন লক্ষ্যটাই ছিল হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, এই জন্যই কাস্টমারকে বলা হয় কনজিউমার ইজ দ্য কিং। নেক্সট মুভ করি, সামাজিক বিপণন যুগ। যখন মানুষ টের পাইলো যে না খালি প্রোডাক্ট তৈরি করে হচ্ছে না, বিক্রি করে হচ্ছে না, আমার পরিবেশের ক্ষতি হচ্ছে বা আমি এমন কিছু করতেছি যেটার জন্য আমার সমাজ উপকৃত হচ্ছে না, তো তখন দেখা যেত যে আস্তে আস্তে ইকো ফ্রেন্ডলি আইটেম গুলো আমরা এখন যেগুলো ইউজ করি এগুলোর উদ্ভাবন শুরু হয় আস্তে আস্তে 1970-এর দিকে। তো তখন দেখা যেত যে ইকো ফ্রেন্ডলি বিভিন্ন আইটেমস বা ইকো ফ্রেন্ডলি বিভিন্ন প্রোডাক্টস এর পৃথিবীতে আসা শুরু করে এবং চেষ্টা করা হয় যে এমন কোনো প্রোডাক্ট তৈরি না করতে যার জন্য পরিবেশের বা মানুষের স্বাস্থ্যের বা ওভারঅল একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাতে না পড়ে। দেখো যে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করা, আর হচ্ছে সমাজের মানুষের কল্যাণ, এমন কিছু করা যাতে করে সমাজের একটা ভালো অ্যামাউন্ট অফ পিপলের উপকার হয়। দেন মুভ করি সম্পর্ক ভিত্তিক বিপণন। এটা শুরুতেই বলে আসছি, ওই যে সম্পর্ক করা, যে তোমার সাথে যদি তোমার কাস্টমারের সম্পর্কটা ভালো হয়, তোমার কাস্টমার আরো 2-3জন ফ্রেন্ডকে বা রিলেটিভসকেও কিন্তু তোমার কাস্টমার বানিয়ে দেবে। তো এই ক্ষেত্রে সম্পর্কটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। তো এই যে ক্রেতার সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, লাইক তুমি তোমার ওই ক্রেতাকে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দিলা, যে না আপনার জন্য একটা কিনলে একটা ফ্রি, বা আপনি কিনলে 30% 40% ডিসকাউন্ট দিয়ে দিব, আপনার যদি 2জন ফ্রেন্ডকে রেফার করেন সেই ক্ষেত্রে আপনাকে আমি ছাড় দিব। তো এই যে জিনিসগুলা, এর মাধ্যমে কি হয়, কাস্টমার বুঝে যে না আমাকে অন্য কোনো কোম্পানি এক্সট্রা বেনিফিট দিক বা না দিক এই কোম্পানি তোমাকে দিচ্ছে, তো তখন সে লয়াল কাস্টমারে পরিণত হয়ে যায় এবং এর মাধ্যমে দেখা যায় একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি হয়। যেমন যারা আইফোন ইউজার, আমি যদি আইফোন দিয়ে বলি, যারা আইফোন ইউজার তারা দেখা যায় ফোনের প্রতি এতটা লয়াল হয়ে যায় যে যতই আপডেটেড মডেল আসুক তারা কিন্তু ওইটাতেই শিফট করে, অন্য কোনো ব্র্যান্ডে নর্মালি সুইচ করে না। তো এটা একটা প্রাইম এক্সাম্পল যে কাস্টমার লয়ালিটি বা ব্র্যান্ডের প্রতি যে লয়াল থাকার বিষয়টা, সেটা আশা করতেছি বুঝতে পারছো। লাস্টলি আমাদের আসে মোবাইল মার্কেটিং যুগ। এই যে তোমাদের আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু মেইনলি মোবাইল মার্কেটিং যুগের মধ্যেই পড়ে। কিভাবে? কারণ এই যে তুমি ক্লাসটা দেখতেছো কিসে, মোবাইলে, কি মাধ্যম ব্যবহার করে, ফেসবুকে, রাইট? তো দেখো আমাদের কিন্তু এক্সাম্পলে ছিল ফেসবুক, গুগল, টুইটারে ব্যবহার বৃদ্ধি করা। তো এর মাধ্যমে কি হয়েছে, তুমি যেখানেই থাকো তুমি কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারতেছো এবং আমরা তোমাদের যেই বেস্ট ক্লাসগুলো ডেলিভার করার ট্রাই করতেছি এগুলো কিন্তু তোমরা টাইম মতো পেয়ে এক্সামে এক্সিকিউট করতে পারতেছো। সো এই হেল্পটা কিভাবে আসছে, এই হেল্পটা আসে যখন মোবাইল মার্কেটিং যুগের উদ্ভাবনটা হয়, রাইট? এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, প্রসারমূলক কার্যক্রম গুরুত্ব আরোপ। আমরা ভালো, আমাদের ক্লাস থেকে তুমি যদি উপকৃত হও তুমি ডেফিনেটলি আরো 2-3জনকে সেটা শেয়ার দিবা, রাইট? তো জলদি জলদি ক্লাসটা শেয়ার দিয়ে দাও যাতে করে এই যে তুমি জিনিসটা পড়তেছো এটা রিয়েল লাইফ এক্সাম্পল বা ইমপ্লিমেন্টটা তুমি এখনই শিখে যেতে পারো। তো এইটা ছিল মোটামুটি মার্কেটিং যুগ রিলেটেড। ও লাস্ট ওই যে টপিকটার কথা বলছিলাম যে ভোক্তাই রাজা, একটা কোর কনসেপ্ট। এই দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমাররা সবাই অনেক স্যাটিসফাইড, তারা জুস খাচ্ছে, আরেকজন এখানে এই চিত্রতে দেখতে পাচ্ছি দুইজন, একজন সেলসম্যান অথবা দুজন লোক গল্প করতেছে। তো আমরা ধরে নিচ্ছি তারা দুজনই কাস্টমার এবং তারা দুজনই স্যাটিসফাইড, তাদের হাসি দেখে বোঝা যাচ্ছে যে না তারা যেই ফোনটা ইউজ করতেছে মেবি তারা ফোনের প্রতি খুব লয়াল অথবা প্লিজড। তো এই চিত্র দ্বারা এটাই বোঝায় যে কোম্পানির মেইন টার্গেটটাই হচ্ছে তাদের কাস্টমার, কাস্টমারের উপর বেস করে তারা সব কার্যক্রমকে পরিচালনা করে। তো এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো আশা করতেছি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন বা ঝামেলা টামেলা নাই, যতগুলো কনসেপ্ট আছে সব ক্লিয়ার করে দিছি। লাগলে ভিডিওটা আবার একটু রিওয়াইন্ড করে দেখে নিও, আর যদি কোথাও কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করে নিও। নেক্সট চ্যাপ্টার আমাদের কি আছে, খুব ইজি, আমরা যখন মার্কেটিং এর কনসেপ্ট সম্পর্কে পড়ছি, তো এবার কি করতে হবে, কনসেপ্টের কাজগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, রাইট? তুমি কনসেপ্ট জানলা বা সেটার ইমপ্লিমেন্টটা জানলা না তাহলে কিন্তু হবে না। তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কি, বিপণন কার্যাবলী। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। হ্যাঁ, তো বিপণন কার্যাবলী দ্বারা কি বুঝাইছে, বিপণন কার্যাবলী দ্বারা বোঝায় এই যে আমি তোমাদের এতক্ষণ অনেক কিছু বললাম না কম মার্কেটিং রিলেটেড, তো এই যে মার্কেটিং রিলেটেড আইডিয়াটা যে কাজের মাধ্যমে আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেড হয় বা আমরা রিয়েল লাইফে যে ব্যবহারগুলো দেখি এটাই হচ্ছে আমাদের বিপণন কার্যাবলী। যদি আমি ফর্মালি বলি তাহলে দেখো, ভোক্তাদের প্রয়োজন অভাবে সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যাবলী, এইটুকখানি কিন্তু তোমার আগের সংজ্ঞাতেই ছিল, জাস্ট অ্যাড হয়েছে কি কার্যাবলীটা। সো বিপণন মানেই বিপণনের কার্যাবলী কানেক্টেড। দেখো এই তো একই কথা, উৎপাদনকারী ভোক্তার মধ্যে সেতু বন্ধন করে,
তুমি খালি চিন্তা করে রাখলে যে তুমি একটা কাজ করবা, আর সেই কাজটা তুমি ইভেন্চুয়ালি করলা না, তাহলে কি উৎপাদনকারীর সাথে ভোক্তার কোনো সম্পর্ক হবে? অবশ্যই না, তোমাকে কাজ করতে হবে। এরপর আসে যেমন তুমি ক্লাসটা করতেছো, বাট বাসায় গিয়ে যদি এটা প্র্যাকটিস না করো বা তুমি এই জিনিসগুলো আবার রিভাইজ না করো, তাহলে কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে জিনিসটাকে এক্স্যাক্টলি মনে করতে পারবা না। তো অবশ্যই তোমাকে এক্সাম হলে যাওয়ার আগে এই জিনিসগুলো আবার একটু রিভাইজ করে যাও, দাগানো লাইনগুলো বারবার পড়ো, আর হচ্ছে তোমার ক্লাসের সাথে থাকো। আচ্ছা, দেন মুভ করি নেক্সট টপিকে, যে বিক্রয় মুনাফা বৃদ্ধি পায়। হ্যাঁ, দেখো কার্যাবলী যদি আমি বলি, এখানে কার্যাবলী হয় 3 ধরনের। একটা হচ্ছে উৎপাদন পূর্ববর্তী, একটা হচ্ছে উৎপাদনের টাইমে কি কি কাজ, একটা হচ্ছে উৎপাদন পরবর্তী বা বিক্রয় পরবর্তী। তো দেখো প্রথমে কি আছে আমাদের, পরিবেশ বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণ। হ্যাঁ, তার মানে কি, তুমি একটা জায়গায় যাবা বা তুমি একটা কাজ করবা, রাইট? সে কাজ করার আগে তুমি যদি তোমার কম্পিটিটর, তুমি যদি তোমার এনভায়রনমেন্ট, কাস্টমারকে অ্যানালাইসিস না করো, তুমি কিভাবে বুঝবা যে তোমার কোন প্রোডাক্টটা কার জন্য সুইটেবল হবে? তো ডেফিনেটলি তোমাকে মার্কেটিং কার্যক্রম বা প্রোডাক্ট তৈরি যে কাজটা করা, উৎপাদনের কাজটা, তার আগে তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করে আগাইতে হবে। তা না হলে তুমি ভুল প্রোডাক্ট তৈরি করবা, ইভেনচুয়ালি সেটা বিক্রি তো হবেই না, তোমার লস হবে, কাস্টমারের সাথে তোমার সম্পর্কটা খারাপ হবে। এরপর দেখো বিনিময় কার্যাবলী, ক্রয় বিক্রয়, তথ্য হস্তান্তর, মানে কি টাকা দিয়ে প্রোডাক্ট নেওয়া বা টাকা পেয়ে প্রোডাক্টটা বিনিময় দেয়া। এবার সে বন্টন, পরিবহন, গুদামজাতকরণ, মুরগিকরণ, এই দেখো অনেকগুলো নাম আছে। এগুলোর কাজ কি? বন্টন কার্যাবলী কাজ হচ্ছে প্রোডাক্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা। যেমন তুমি যদি পরিবহনের কথা বলো, পরিবহন কি, আমরা তো সবাই পরিবহন শব্দটার সাথে ছোটবেলা থেকে পরিচিত, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। সেক্ষেত্রে মানুষও হইতে পারে, প্রোডাক্টও হইতে পারে, সেবা তো স্থানান্তর করা যায় না। বাট আমি যদি প্রোডাক্টের কথা বলি, যে রাজশাহীতে উৎপাদিত আম আমরা ঢাকা বেশি কিভাবে খাই? বা আম তো আর হাইটে হাইটে আসে না, তাই না? অবশ্যই কোনো মাধ্যম দিয়ে নিয়ে আসা হয়, সেটা হতে পারে ট্রাক, সেটা হতে পারে গাড়ি। তো এরকম আবার তোমার কোনো রিলেটিভ ইউএসএ তে থাকে, সেখান থেকে তোমার জন্য একটা পারফিউম পাঠাইলো, সেটা তো পারফিউম তো আর সমুদ্রের ভিতর দিয়ে আসবে না, তোমাকে অবশ্যই পারফিউমটা একটা মাধ্যমে আসতে হবে। তো এই যে মাধ্যমগুলা, এগুলো আমরা কিসের মধ্যে পাই? পরিবহনে। আবার দেখো এই যে তোমার বিভিন্ন ধরনের এই তোমার কি বলো এটাকে, ফ্রোজেন ফুড যেগুলা, সেগুলা তৈরি হয় একদিন, কিন্তু ইউজ হয় কিন্তু মাসের পর মাস। কিভাবে হয়? কারণ সেটাকে ভালো মতো ফ্রিজিং করা হয় বা স্টোর করা হয়। এই জিনিসটা কিসের মধ্যে পড়ে? আমাদের গুদামজাতকরণ। এরপর আসি মরকীকরণ। তোমার প্রোডাক্টের প্যাকেজিং যদি ভালো না হয়, তুমি স্লিপ করে গেলা, তোমার হাত থেকে প্রোডাক্টটা পড়ে গেল, ওখানে কিন্তু ভেঙে যাবে। বাট প্রোডাক্টে তোমার প্যাকেজিংটা যদি সলিড হয়, যে কোনো ধরনের তুমি স্লিপ করে গেলেও প্রোডাক্টটা নষ্ট হবে না, অথবা প্রোডাক্টে কোনো পোকা ঢুকবে না, বা প্রোডাক্টটা অক্ষত থাকবে। তো অবশ্যই প্যাকেজিংটাকে গুরুত্ব দেওয়া উচিত ডেফিনেটলি। আর ভালো প্যাকেজিং তোমার আকর্ষণ অনেক হেল্প করে। লাইক তুমি যদি দেখো বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস যারা আছে, স্পেশালি ফুড ব্র্যান্ডস যেগুলা, তাদের প্যাকেজিংটাকে এমন ভাবে করা হয় যাতে করে তোমার দেখলেই একটা লোভ কাজ করে বা ইচ্ছা কাজ করে, আচ্ছা যদি প্রোডাক্ট একটু টেস্ট করতে পারতাম। তো মৌখিকরণ হচ্ছে এইটা, মান নির্ধারণ। হ্যাঁ, তো মান নির্ধারণ বা প্রমিতকরণ এটা কি? এটা হচ্ছে প্রোডাক্টের তালিকা তৈরি করা। কিরকম? তুমি একটা ক্যাটালগ তৈরি করলা যে না, আমি এই কয়টা শ্রেণীতে, সাপোজ আমার টি শার্টের জন্য আমি 4টা ক্যাটাগরি ভাগ করলাম। একটা হচ্ছে তোমার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 5টা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা চার্ট বানাইলাম। এই চার্ট বানানোর কাজটা হচ্ছে আমার প্রমিতকরণ। এইবার আসো, তোমার টি শার্ট গুলা তোমার গোডাউনে ঢুকলো, এবার তুমি কি করলা, তোমার যেই তোমার কি বলে কোম্পানি যারা লোকজন ছিল, তাদেরকে তুমি বললা যে না, এবার তুমি স্মল গুলাকে এক জায়গায়, মিডিয়াম গুলাকে এক জায়গায়, লার্জ গুলাকে এক জায়গায় করো। তো কি হলো, তুমি প্রোডাক্টটাকে ভাগ করে দিলা, রাইট? এই ভাগ করাটা কিসের উপর বেস করে করলা? সেই প্রমিতকরণে করা চার্টের উপরে। এই কাজটাকে আমরা বলি শ্রেণীবদ্ধকরণ অথবা পর্যায়িতকরণ। এরপর বন্ডপলের নির্বাচন। আচ্ছা, দেন আসি সহায়ক কার্যাবলী। অর্থসংস্থান কে দেয়? ব্যাংক। ব্র্যান্ডিং করা, মানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেয়া, বুঝানো যে না আমার প্রোডাক্ট এক্সিস্ট করে। প্রাইসিং করা, ডেফিনেটলি তোমার একটা 20 টাকার প্রোডাক্ট যদি বা একটা 20 টাকার পানি যদি তোমার কাছে 60 টাকায় বিক্রি করে, তুমি অবশ্যই কিনবা না, স্বাভাবিক। তো অবশ্যই মূল্য নির্ধারণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিপণন প্রসার বা অ্যাডভার্টাইজমেন্ট। ঝুঁকি গ্রহণটা কে করে? তোমার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি করে। কারণ বিভিন্ন প্রোডাক্ট দেখা যায় বাইরে থেকে আসে, আসার পথে তোমার প্লেন ক্র্যাশ করতে পারে, তারপরে জাহাজ ডুবে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই কম্পেনসেশনটা কে দিবে? অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্ষেত্রে দিয়ে থাকে। আর হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। সাপোজ তুমি রেড কালার টি শার্ট পছন্দ করো, ঠিক আছে, বা তুমি তোমার ফ্রেন্ডরা মিলে
মিরপুরের মধ্যে খুঁজতেছো যে কারা কাস্টমাইজ টি শার্ট তৈরি করে, রাইট? এখন তোমার যে কোম্পানি সে যদি এখন কাস্টমাইজ টি শার্ট তৈরি না করে কাস্টমাইজ পাঞ্জাবি করে, তাহলে কি মিলবে? মিলবে না, কারণ তাদের পছন্দ ছিল একটা, তুমি করতেছো আরেকটা, তাহলে কি হবে? আমাদের কাস্টমারের সাথে জিনিসটা মিলবে না। তো এই জন্য আমার ফার্স্টেই তথ্য সংগ্রহ করতে হবে যে আমার কাস্টমার কারা, তারা কি চায়, আমি কি কি উৎপাদন করতে পারবো, কি কি ডেলিভার করতে পারবো, রাইট? এরপর আসি বিক্রয় বা ভোগ পরবর্তী কার্যাবলী। তুমি বিক্রয় করে ফেলছো প্রোডাক্টটা, কাস্টমারের কাছে চলে গেছে, যাওয়ার পরে কিন্তু দেখবা অনেক সময় প্রোডাক্টে সমস্যা দেখা যায়, যে না প্রোডাক্টটা কি বলে নেয়ার পরে ফেটে গেছে, অথবা তোমার আর কি বলা যায় যে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়গুলো আসে সেগুলো আমাদের বিক্রয়াত্মক সেবার মধ্যে পড়ে। ভোক্তা সন্তুষ্টি, পরিমাণ মতো বিপণন নিয়ন্ত্রণ, এগুলা ইজি, খুব একটা ডিফিকাল্ট না। তো এই যে এতক্ষণ আমি যা বললাম এইটার ইলাবোরেটেড পার্ট আমরা এখন মুভ করব। এই যে বললাম ক্রয়, আগেই বলছি যে পর্যায় প্রক্রিয়া নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তর হিসেবে বাই। তুমি যখন স্মার্টফোনে বা তোমার ফোন দিয়ে যখন কোনো প্রোডাক্ট ক্রয় করো, পারচেস বা বাই অপশনে ক্লিক করো, তখন কি হয়? তোমার টাকাটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, তুমি কিন্তু সেই টাকাটা যে সেলসম্যান তাকে ট্রান্সফার করে দিচ্ছ, তার বিনিময়ে তার তৈরিকৃত বা তার যেই প্রোডাক্টটা ডেলিভার করতেছে সেটা তুমি পাচ্ছ। এই যে অর্থ বিনিময়ে পণ্য গ্রহণ, সত্যগত উপযোগ সৃষ্টি হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক লাইন। এটা তোমার ক্রয় বিক্রয় দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ কি হচ্ছে, তখন তুমি ও প্রোডাক্টটার তখন মালিক ছিল, কেনার পর মালিক কে হয়ে গেছে? তুমি হয়েছো। তো অবশ্যই এখানে একটা সত্যগত পার্থক্য বা সত্যগত পরিবর্তন দেখা দেয়। বাজার সম্প্রসারণ হয়, তুমি যত বেশি কিনবা তত বেশি সেল করতে পারবা, যত বেশি সেল করতে পারবা তত বেশি তোমার কোম্পানি এক্সপ্যান্ড করবে। তো অবশ্যই বাজার সম্প্রসারণ আমার একটা মানে মেইন কনসার্ন। এবার আসো, উত্তম ক্রয় কেন বিক্রয়ের অর্ধেক, এই জিনিসটা তোমার অনুধাবনের জন্য অনেক লাগবে। আমাদের আজকে কোর কনসেপ্ট টপিকের মধ্যে এটা নিয়ে আসছে এই জন্য, কারণ এক্সামে যদি এই কোশ্চেনটা হুবহু পেয়ে যাও লাকিলি, সেক্ষেত্রে তোমার অনেক হেল্প করবে। তো এখানে এটাকে তুমি পয়েন্ট আকারেও লিখতে পারো যে কেন বিক্রয়কে কেন বিক্রয়ের অর্ধেক বলা হয়। এর মেইন রিজন হচ্ছে তুমি ভালো প্রোডাক্ট, ভালো কাঁচামাল যদি কিনতে পারো, তোমার প্রোডাক্টটা ভালো তৈরি হবে। যদি ভালো প্রোডাক্ট তৈরি হয়, ভালো বিক্রি করতে পারবা। যদি ভালো বিক্রি করতে পারো, ভালো প্রফিট করতে পারবা। ভালো প্রফিট করলে তুমি তোমার বিজনেসটাকে বড় করতে পারবা। যত বড় করতে পারবা তত মানুষ চিনবে, যত মানুষ চিনবে তত কাস্টমারের সাথে তোমার সম্পর্কটা বাড়বে। তো ফুল জিনিসটার উপর কিসের উপর ডিপেন্ড করে? আমাদের ক্রয়ের উপর। এতক্ষণ যা বললাম, সহজে বিক্রয়, বিক্রয় মোকাবেলা, ভোক্তা সন্তুষ্টি, বাজার সম্প্রসারণ, বিক্রয় মুনাফা বৃদ্ধি, নিয়মিত সরবরাহ, উচ্চ মূল্য প্রাপ্তি। যখন তুমি প্রোডাক্টটা 20 টাকা দিয়ে সেল করতে থাকবা, হঠাৎ করে যদি 25 টাকাও করে দাও, তোমার লয়াল কাস্টমাররা কিন্তু ঠিকই 25 টাকা দিয়ে কিনবে। তো সেক্ষেত্রে তুমি চাইলে উচ্চ মূল্য প্রাপ্তি করতে পারো। এরপর আসি বিক্রয়। এতক্ষণ যা বললাম, অর্থে বিনিময়ে মালিকানা হস্তান্তর, অর্থ অর্জিত হয়, মুনাফা আসে। বিক্রয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলা হয়। এটা আশা করি তোমাদের খুব একটা বোঝানো লাগবে না, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা কোম্পানি চলে সেলস এর উপরে। যত ভালো সেলস করতে পারবে তত ভালো কোম্পানিটা রান করবে। যদি সেলস করতে না পারে তাহলে লস হয়ে যাবে এবং আলটিমেটলি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তো এর মাধ্যমে কি হয়? নগদ অর্থ উপার্জিত হয়, ব্যয় নির্বাহ হয়। তুমি যত ভালো সেল করতে পারবা তত ভালো প্রফিট আসবে। সেই প্রফিট থেকে একটা অংশ তোমার খরচে চলে যাবে। কিন্তু তুমি যদি প্রফিটই করতে না পারো, শুধু খরচে দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু তুমি লসের সম্মুখীন হবা। আর ভালো প্রোডাক্ট সেল করতে পারলে অবশ্যই তোমার শেয়ার মার্কেটে তোমার একটা ভ্যালু হবে, তোমার কোম্পানিকে সবাই চিনবে, একটা আলাদা প্রাইড। আর ভালো আর বর্তমান তুমি যদি বর্তমান পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো, প্রত্যেকটা কোম্পানির জন্য কিন্তু সার্ভাইভ করা অনেকটা বড় চ্যালেঞ্জ, কারণ প্রত্যেকটা সেক্টরে কিন্তু কম্পিটিটর অনেক। তো সেক্ষেত্রে তুমি যদি একটু নিজেকে এক্সট্রা অর্ডিনারি হিসেবে তুলে ধরতে না পারো, তাহলে কিন্তু তোমার জন্য টিকে থাকাটা ডিফিকাল্ট। মুনাফা মুনাফা অর্জন, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, মুনাফা অর্জন আর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি গেল। এরপর আসি হচ্ছে পরিবহন। আগেই বলছি, এই যে একটা ট্রাক দেখতে পাচ্ছ, উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে। আমি ছিল একটা রাজশাহীতে, কাস্টমার ইউজ করতেছে কোথায়? ঢাকায়। এই যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ, স্থানগত উপযোগ সৃষ্টি, এই উপযোগ রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা ফার্স্ট পেপারে ক্লাসও করছিলাম। সেকেন্ড পেপারও সেম জিনিসটা আবার আসতেছে, যে পরিবহনের মাধ্যমে কি তৈরি হয়, এমসিকিউতে আসে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণ, এই যে একটা দেখতে পাচ্ছি ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসে তোমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা স্টোর করি, যাতে করে সারা বছর সেই প্রোডাক্টটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি।
উৎপাদনের পর হতে শুরু করে বিক্রয় বিভাগ পর্যন্ত ওকে মান সংরক্ষণ হয়। এন্ড তুমি যদি প্রোডাক্টটাকে বাইরে ফেলে রাখো তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে বা ময়লা পড়তে পারে এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। বাট প্রোডাক্টটাকে যদি ভালোভাবে কোনো একটা কার্টুনে বা কোনো একটা গোডাউনে তুমি রেখে দিতে পারো তাহলে কিন্তু প্রোডাক্টটা অনেক দিন ধরে তুমি বের করে বিক্রি করতে পারবা। কোয়ালিটিও খারাপ হবে না, কাস্টমারও স্যাটিসফাইড থাকবে। এই যে সময়গত উপযোগ সৃষ্টি হয়, ইম্পর্টেন্ট লাইন, অপচয় রোধ হয় ডেফিনেটলি। এবার আসো প্রমিতকরণ, আগেই বলছি এই যে পছন্দ অপছন্দ করে বিশেষ গুণাগুণ, তার মানে প্রোডাক্টটা কোন টাইপের হবে বা কোন ক্যাটাগরিতে আমরা প্রোডাক্টটাকে ভাগ করব সেই জিনিসটাকে আমার ডিফাইন করা হয় প্রমিতকরণ অংশে। এই দেখো 5টা পয়েন্ট দিছে, সাপোজ এটাকে বললাম 1 2 3 4 5। এখানে আবার আমি আরো বলতে পারি যে এস এম এক্সএল এক্সএল ডাবল এক্সএল। তো দেখো এই যে এটাকে আমি ভাগ করে নিচ্ছি। তো এই যে যে মানসিক কাজটা ভাগ কিন্তু আমি এখনই করে ফেলিনি, আমি জাস্ট আগে থেকেই সেট করে রাখছি যে আমি এই অনুযায়ী ভাগ করব। তো এইটাকে আমরা বলা হয় এই যে সীমা নির্ধারণ, প্রমিতকরণের অংশ। বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়, চিন্তার সাথে সম্পৃক্ত। প্রমিতকরণে কিন্তু আমরা কোনো কাজ করি না, আমরা জাস্ট আগে থেকে সিলেক্ট করে রাখি আমরা পরবর্তীতে কি কাজ করতে পারি। এটা মূলত আমাদের প্ল্যানের সাথে কানেক্টেড। মুভিং টু দ্য নেক্সট পার্ট, পর্যায়িতকরণ। এখানে কি হয়, এই যে তুমি প্রমিতকরণে যেই তোমার যে ছকটা করছিলে সেই ছক অনুযায়ী এইবার হাতে ধরে কাজটা করা। লাইক আমি তখন বললাম এই দেখো বিভিন্ন ক্যাটাগরিতে এবার আসলেই কাজ প্রোডাক্টটাকে মুভ করা দেয়া, যে না এই টাইপের এই স্মল সাইজের সব টি শার্ট গুলা এই সাইডে, এম এর গুলো সব এই সাইডে, এল এর গুলো সব সামনে। তো এরকম বিভিন্ন ভাগে হাতে ধরে কাজগুলো কমপ্লিট করে ফেলা। এই যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা, সঠিক মূল্য ধরে রাখা, নির্ধারিত মান অনুযায়ী সাজানো। তোমার টেবিল, তোমার পড়ার টেবিলে দেখা যায় তোমার বইগুলো বিভিন্নভাবে এলোমেলো থাকে। এখন তুমি যদি ভাবো যে তোমার গল্পের বইগুলোকে এক সাইড, তোমার পড়ার বইগুলোকে এক সাইড, দেন হচ্ছে তোমার নোটবুক বা আদার যে অ্যাক্সেসরিজ গুলো সেগুলোকে এক সাইড করবা, সেটাও কিন্তু এক ধরনের পর্যায়িতকরণের কাজের মধ্যে পড়ে। একটা পার্থক্য আছে, এটা দেখে যেতে পারো, এটা তোমাদের স্পেস দেই, এটা তাহলে এসএস নিয়েও রাখতে পারো, এটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য এটা অ্যাড করা হয়েছে যাতে করে অনুধাবনে যদি এই টাইপের কোশ্চেন আসে, ইভেন গতেও যদি এই টাইপের কোশ্চেন পাও যাতে হুবহু তুলে দিয়ে একটা ভালো 3-এ 3 2-এ 2 শেয়ার করতে পারো। দেখতে পাচ্ছ আই গেস। ওকে, এবার সে মৌলিকীকরণ আগে বলছি, প্যাকেজিং করা। প্রোডাক্টের প্যাকেজিং যত ভালো হবে প্রোডাক্টটা দেখতে তত সুন্দর দেখাবে, যত দেখতে সুন্দর দেখাবে কেনার তো ইচ্ছা তত বাড়বে। ধারক উন্নয়ন, নবায়ন, ক্ষয়ক্ষতি হতে রক্ষা করে, স্থানান্তরে সহায়তা করে। তোমার প্যাকেজিং যদি দুর্বল হয় তাহলে কি প্রোডাক্টটা নিতে নিতেই ভেঙে যেতে পারে বা পড়ে যেতে পারে। বা প্যাকেজিং যদি সলিড হয়, তোমার যেখান থেকে তুমি প্রোডাক্টটা নিয়ে আসো আর তুমি যত গরমের ভিতর ঠান্ডার ভিতর যাও প্রোডাক্টটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। তো অবশ্যই মৌলিকীকরণ আমার একটা ইম্পর্টেন্ট পার্ট। বাজার তথ্য, ওই যে বললাম ক্রেতা সম্পর্কে আইডিয়া রাখা, যে ক্রেতা কি পছন্দ করে, তার অভ্যাস কি, তার প্রয়োজন কি, চাহিদা কি, এটসেট্রা এটসেট্রা। এক্ষেত্রে কি করা হয়, যারা তোমার কোম্পানি অ্যানালিসিস থাকে বা যারা মার্কেট বিশ্লেষণ করে তাদের দায়িত্ব থাকে এই ক্রেতা বা কাস্টমার সম্পর্কে একটা ওভারঅল ধারণা রাখা। বিজ্ঞাপন, বিজ্ঞাপন তো তোমরা ছোটবেলা থেকে দেখে আসতেছো টিভিতে, ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন জায়গায়। বিজ্ঞাপন সম্পর্কে আর ডিটেইলে কি বলবো, রেদার তোমরা আমাকে আরো বিজ্ঞাপনের অনেক অনেক এক্সাম্পল দিতে পারবা, কারণ আমরা প্রতিনিয়তই বিভিন্ন ভাবে অ্যাডভার্টাইজমেন্টের সাথে কানেক্টেড, টিভিতে হোক বা বিভিন্ন জায়গায়। দেখো এই ক্ষেত্রে কি করা হয়, সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, স্পেশালি ফর সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। অর্থ প্রদত্ত প্রমোশন কৌশল, নৈর্ব্যক্তিক একমুখী যোগাযোগ ব্যবস্থা। এর মানে কি, তুমি সাপোজ তুমি একটা টিভি অ্যাড দেখতেছো, কখনো কি এরকম হয়েছে যে তুমি টিভিতে অ্যাডে যাকে দেখতে পাচ্ছ টিভি থেকে তার সাথে কথা বলতে পারতেছো, কখনো এমন হয়েছে? মেবি না, সম্ভব না। কারণ বিজ্ঞাপন হচ্ছে পুরোটাই একমুখী যোগাযোগ ব্যবস্থা, যেখানে যে অ্যাডটা করতেছে ওকেই আমরা সবাই দেখতে পারবো, বাট আমরা তার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবো না। এই জন্য এটাকে আমরা বলি একমুখী যোগাযোগ ব্যবস্থা। নৈর্ব্যক্তিক, কারণ আমরা অ্যাডটা দেখি কিসে, টিভিতে, বোর্ডে বা ফোনে। এগুলো কি কোনো ব্যক্তি? অবশ্যই না। তো এই ধরনের মাধ্যমগুলোকে আমরা বলি নৈর্ব্যক্তিক, যেটা ব্যক্তি না বাট স্টিল আমাদের অ্যাডটাকে শো করায়। আর হচ্ছে অর্থ প্রদত্ত, ডেফিনেটলি প্রত্যেকটা অ্যাডের পিছনে অনেক কস্ট থাকে, এই মডেল, এই লোকেশন, এইটা সেটা মিলে অনেক কস্টিং থাকে। তো অবশ্যই এটা একটা অর্থ প্রদত্ত প্রমোশন কৌশল হিসেবে বিবেচিত হয়।
সো এইটা ছিল আমাদের চ্যাপ্টার, মোটামুটি চ্যাপ্টার 2 এর ওভারঅল ধারণা। আশা করতেছি বিপণন কার্যাবলী নিয়ে কোনো কোশ্চেন নাই তোমাদের। তো আমরা নেক্সট পড়ায় মুভ করতে পারি। এবং সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা খুব ইজি আছে। এই চ্যাপ্টারে তোমার ক্রয় বিক্রয়, এরপর হচ্ছে তোমার এই যে কার্যাবলীগুলো বললাম, যেগুলো আমি লাস্টের দিকে হাইলাইট করে দিছি, তোমার এই সংজ্ঞা সহ যে 3টা 4টা পয়েন্ট, এগুলা গ এবং ঘ এর জন্য দেখে যাবা। কারণ এগুলোতে তুমি এখানে যে আমি 3টা 4টা পয়েন্ট অ্যাড করে দিছি, এগুলোকে তুমি যদি এলাবোরেটলি লিখতে পারো, তুমি কিন্তু 3 4 অনায়াসে পেয়ে যাবা। এবং আমি যদি তোমাদের একটা বিষয় সিওরিটি দিতে পারি, যে মার্কেটিং এর মতো সাবজেক্টে, মার্কেটিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ভালো লিখতে পারলে 70-এ 60 অ্যাবাভ পাওয়া কোনো বিষয়ই না। একদম অনেস্টলি 70-এ 60 অ্যাবাভ পাওয়া কোনো বিষয় না, স্পেশালি বোর্ডে। তো তোমাকে অবশ্যই ভালো লিখতে জানতে হবে, এবং ভালো লেখার মেইন শুরুটাই হয় তোমার এই কনসেপ্ট দিয়ে। কনসেপ্ট ক্লিয়ার, তো তুমি লেখাটাকে অনেক টানতে পারবা। তো আমরা এখন নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, তো এখন আমরা শুরু করব চ্যাপ্টার 4, যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা বিভিন্ন টেস্ট কোয়েশ্চেন বলো বা বিভিন্ন প্রিটেস্ট বলো বা বিভিন্ন কলেজের পরীক্ষাগুলোতে প্রায় এসে থাকে বা দেয় টিচাররা, যে বাজার বিভক্তিকরণ, বিপণন মিশ্রণ। এতক্ষণ আমরা কি জানছি? বিপণন জানছি, বিপণনের কার্যাবলী জানছি। এবার কি জানতে হবে? এই বিপণন কার্যাবলী এবং বিপণনটা কাদেরকে কেন্দ্র করে করা হয়, কোথায় কোথায় করা হয়, এবং কিসের কিসের ভিত্তিতে করা হয়, সেই জিনিসগুলোর ডিটেল সম্পর্কে আমরা এখন জানবো। ফার্স্টেই শুরু করি আমরা বাজার দিয়ে। আগে একদম ফার্স্ট চ্যাপ্টারে বলে নিছিলাম যে বাজার কি? বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট। এই দেখো, অভাব চাহিদা থাকে, ইচ্ছা থাকে, ডেফিনেটলি তোমার প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা মার্কেট আছে। সাপোজ আমরা কি করি, আমরা কিন্তু, তোমরা আমাদের স্টুডেন্ট, এইটা কিন্তু এক ধরনের মার্কেট। আবার যদি বলি, ফোন একটা মার্কেট, খাবার একটা মার্কেট, বিভিন্ন টুরিস্ট স্পট, সেটাও কিন্তু এক ধরনের মার্কেট। এবং প্রত্যেকটা মার্কেটে দেখা যায় অনেক অনেক একই ধরনের সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করার লোকজন অনেক থাকে। তো এই যে তোমার বিভিন্ন কোম্পানি বলো বা বিভিন্ন যারা প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে, তাদের টার্গেটই থাকে আমার আজকে যে আমি যাকে প্রোডাক্টটা দিচ্ছি, শুধু সেই না, তার পরবর্তী জেনারেশনও যাতে সেই সেম প্রোডাক্টটা ব্যবহার করতে পারে। এরকম অনেক এক্সাম্পল আছে। মার্সিডিজ বলো, আইফোন বলো, তারপর হচ্ছে তোমার রয়্যাল এনফিল্ড বলো, আরো যেই বিভিন্ন এই ক্যাডবেরি বলো, কিটক্যাট বলো, কোকা কোলা বলো, এটা কিন্তু জেনারেশনের পর জেনারেশন মানুষ ব্যবহার করে আসতেছে। তাই তোমার দাদা বলো, তোমার বাবা, তুমি, ইভেন তোমার পরবর্তী যে জেনারেশন, তারাও কিন্তু লয়াল কাস্টমার হইতে পারে। এবং বড় বড় কোম্পানিগুলো এইভাবেই তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে সাজায়। তো এই জন্য ওরা ফার্স্টে কি করে? ফার্স্টেই করে হচ্ছে তোমার মার্কেটটাকে সিলেক্ট করে, আমি কাদের জন্য জিনিসটা করব। কারণ আমরা হচ্ছে তোমাদের পড়াচ্ছি, এখন এই ক্লাসটা যদি ওয়ান্টের কোনো বাচ্চাকে দেওয়া হয়, ও কিন্তু সেটা বুঝবে না। কারণ ওরা আমাদের টার্গেটেড মার্কেটের অংশ না। আমাদের টার্গেট হচ্ছে তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা এইচএসসি ওরিয়েন্টেড পড়াশোনা করে আসছো বা এই রিলেটেড কনসেপ্ট যাদের আছে তাদের সাথে। তো এটাও কিন্তু এক ধরনের মার্কেট সেগমেন্টেশন বা মার্কেট টার্গেটিং এর অন্তর্ভুক্ত অংশ। মুভ করি বাজারের শ্রেণী বিভাগ। বাজার, এখন এতক্ষণ বললাম যে বাজারটা কি। এখন বাজার কয় ধরনের হইতে পারে সেটা সম্পর্কে জানি। দেখো, প্রথমে আসে ভোক্তা বাজার। আমি, তুমি বা আমরা যারা সাধারণ পাবলিক আছি, তারা সবাই ভোক্তা বাজারের অংশ। শিল্প বাজার কাদের জন্য? শিল্প বাজার অবশ্যই ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বা যারা তোমার পণ্যটাকে ব্যবহারের জন্য না, রাদার বিক্রির জন্য প্রোডাক্টটা কেনে, তারা হচ্ছে শিল্প বাজারের অংশ। এরপর আসো শিল্প বাজার বললাম। পুনঃ বিক্রেতার বাজার। পুনঃ বিক্রেতা বাজারের কারা? তোমার মেম্বার্স কারা? এরা হচ্ছে পাইকার আর হচ্ছে খুচরা। এই দুই ক্যাটাগরি হচ্ছে আমার পুনঃ বিক্রেতার বাজার। কারণ পাইকার কি করে? যে প্রোডাক্টটা তৈরি করতেছে ওর থেকে প্রোডাক্টটা কিনে এনে বিক্রি করে। আর খুচরা পাইকার থেকে কিনে ভোক্তার কাছে বিক্রি করে। তার মানে তারা কি করে? প্রোডাক্টটাকে দুইবার বিক্রি করে, পুনঃ বিক্রি করে। সরকারি বাজার, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের সংস্থা, এরা বা স্কুল কলেজ, এরা যে এইখান থেকে মানে এরা যেই প্রোডাক্ট গুলা কেনে বা যেই পার্সন গুলা প্রোডাক্ট কেনার কাজ করে, তাদেরকে আমরা বলতে পারি সরকারি বাজার। এরপর আসি প্রাতিষ্ঠানিক বাজার। প্রাতিষ্ঠানিক বাজার হচ্ছে যে কোনো ধরনের তোমার স্কুল কলেজ অথবা অফিস, তারা তাদের ব্যবহারের জন্য যে প্রোডাক্টগুলো কেনে, সেটাকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক বাজার। আই হোপ বাজারের শ্রেণী বিভাগটা তোমরা ক্লিয়ার হতে পারছো। সো নেক্সট, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। শিল্প বাজার বললাম,
পণ্য বিক্রেতা বাজার, এটাও বলছি, এই যে পাইকার ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী। এরপর আসি সরকারি বাজার, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, পণ্য সেবা, এই তো সেম জিনিস। বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করলে তখন সেটা কোথায় চলে যায়? প্রাতিষ্ঠানিক বাজারে চলে যায়। একটা হাসপাতালে ব্যবহারের জন্য যে ইনস্ট্রুমেন্টটা কেনা হয় বা যে যন্ত্রটা কেনা হয় সেটা কিন্তু তুমি তোমার বাসায় ইউজ করো না, তাই না? তো অবশ্যই প্রাতিষ্ঠানিক বাজার, সরকারি বাজার, শিল্প বাজার, প্রত্যেকটা বাজারের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্স আছে। ভোক্তা বাজার, ভোক্তা বাজার কারা? আমি, তুমি, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, এই যে পার্সন গুলা নিয়ে যেই বাজারটা গঠিত বা আমাদেরকে টার্গেট করে যেই কাজগুলা করা হয় সেটা ভোক্তা বাজারের মধ্যে পড়ে। এখানে মেন এটা কি? চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজার। কারণ আমি একটা ড্রিঙ্কস কিনলে সেটা আমি খাবো, সেটা কিন্তু আমি বিক্রি করবো না, তাই না? বা তুমি একটা বিস্কিট কিনলে সেটা কিন্তু তুমি নিজে খাবা বা তোমার পরিবার খাবে, সেটা কিন্তু তুমি বাইরে কোথাও সেল করবা না। তাহলে এখানে ভোক্তাটা কারা? আমি, তুমি। তো আমরা কি? চূড়ান্ত ভোক্তা, এবং আমাদের নিয়ে গঠিত যে বাজারটা সেটাকে আমরা বলি ভোক্তা বাজার। এই দেখো একটা হ্যাপি ফ্যামিলি, এই ফ্যামিলি সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করতেছে, খাচ্ছে, লাইফ লিড করতেছে, রাইট? এদের কারোর উদ্দেশ্য কিন্তু বিক্রি করা না। দেখো উদ্দেশ্য হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়, নিজেই ব্যবহার করে। ওকে। বৈশিষ্ট্য চূড়ান্ত ভোক্তা নিয়ে গঠিত। বিক্ষিপ্ত অবস্থান, সাপোজ আমি ঢাকায় থাকি, কেউ চট্টগ্রাম থাকে, কেউ রাজশাহী থাকে, কেউ রংপুর থাকে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, তাই না? এখন যে রংপুর থাকে ও কি না খেয়ে আছে? না। যে রাজশাহীতে আছে ও কিন্তু না খেয়ে নাই। তার মানে প্রত্যেকটা জায়গায় ভোক্তা ছড়া ছিটে আছে, এবং কোম্পানিগুলো টার্গেট করে আমার প্রোডাক্ট যাতে বিক্ষিপ্ত ভাবে হোক আর যেভাবেই হোক প্রত্যেকটা ভোক্তার হাতে হাতে পৌঁছে যায়। ব্যক্তি বা পরিবার ক্রয় করে ব্যবহারের উদ্দেশ্যে, বললাম স্বল্প ক্রয় প্রচেষ্টা। তুমি আমি যখন কোনো প্রোডাক্ট খাই তখন কি করি? একটা দুইটা কিনি হাইস্ট কোয়ান্টিটি, অথবা হাইস্ট 5টাই কিনলাম। আমরা কি 100, 200, 300 করে কিনি? অবশ্যই না। তাহলে আমাদের ক্রয় প্রচেষ্টা কেমন? সীমিত বা স্বল্প। ক্রয় ঘনত্ব কিরকম? তুমি আজকে একটা কোক খাইছো বা একটা ড্রিঙ্কস খাইছো, কালকে কিন্তু সেম জিনিসটা খাওয়ার প্রতি তোমার অ্যাট্রাকশন থাকতে নাও পারে। তাহলে কি হলো? তোমার ক্রয় ঘনত্ব দ্বারা আসলে কি বোঝায়? প্রোডাক্টটা কতবার ক্রয় করতেছো। তোমার আজকে একটা টেস্ট করতে ভালো লাগলো, কালকে আরেকটা টেস্ট করলা, পরশুদিন আরেকটা করলা, সেম জিনিস তো বারবার করে করবে না, তাই না? তো এই ক্ষেত্রে কি হয়? ক্রয় ঘনত্ব অধিক। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে আমরা আমাদের রিয়েল লাইফে যে জিনিসগুলো ইউজ করি, সাপোজ আমাদের চাল ডাল বা আমাদের যে বেসিক নিডস গুলা, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই ক্রয় করতে থাকি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ক্রয় ঘনত্বটা কিন্তু অধিক হয়ে যায়। ব্যবহারের জিনিসপত্র শেষ হয়ে গেলে আবার নতুন করে কিনি, চাল শেষ হয়ে গেলে আবার নতুন করে কিনি, ভাত, এইগুলাই। তো আর লাস্ট হচ্ছে ক্রয় ক্ষমতা কম। আমরা যখন প্রোডাক্ট কিনি আমাদের বাজেট কত থাকে? হাজার, 1000, 2000, 3000, 5000, 10,000 টাকা। আমরা তো কখনো বাজারে 10 লাখ টাকা 20 লাখ টাকা নিয়ে তো আর বাজারে যাই না, তাই না? তো আমাদের ক্রয় ক্ষমতা থাকে সীমিত। ওকে। শিল্প বাজার, আগেই বলছি শিল্প বাজার কারা কাদের নিয়ে গঠিত? শিল্প উদ্যোক্তাদের। এখানে দেখো এক সেট পিপল আছে যারা হচ্ছে কোন একটা কোম্পানির সিইও বা কোন একটা ইন্ডাস্ট্রি লিডার্স। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তাদের বিজনেসটাকে রান করা, যার জন্য তারা প্রোডাক্টগুলোকে ক্রয় করে থাকে, এবং তাদের উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন। কাজ প্রফিট না করতে বলে তো বিজনেস রান করবে না, তাই না? কোন উৎপাদন বিশেষ এলাকায় কেন্দ্রীভূত। তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝবা, সব জায়গায় কিন্তু তুমি ইন্ডাস্ট্রি দেখবা না। তুমি বাংলাদেশের সব জায়গায় ঘোরো, দেখবা যে কিছু নির্দিষ্ট নির্দিষ্ট এলাকা আছে, যেমন নারায়ণগঞ্জ, তোমার কেরানীগঞ্জ, এই জায়গাগুলোতে দেখা যায় তোমার ইন্ডাস্ট্রি বলো বা ফ্যাক্টরি গুলা এই জায়গায় বেশি তৈরি করা। কোনো হাউজিং সোসাইটিতে কখনোই ফ্যাক্টরি বিল্ড করা পারমিশন দেওয়া হয় না, কারণ এই জায়গাগুলা তোমার ভোক্তাদের থাকার জন্য উপযুক্ত। আর শিল্প বাজারের এই যে তুমি কাজগুলো হয় সেগুলো হয় বিশেষ বিশেষ এলাকায়। উৎপাদকরা ক্রয় করে, যে প্রোডাক্টটা তৈরি করবে ডেফিনেটলি ও প্রোডাক্টটা ক্রয় করে, আমি তুমি তো আর করবো না। উৎপাদনের উদ্দেশ্য ক্রয় করে। ওদের এমন এমন না যে কারখানায় 500টা চকলেট তৈরি করলো, 500টা চকলেট ওখানে শেষ করে ফেলা হলো, তা তো হয় না, তাই না? ওই 500টা চকলেট কি করা হয়? বিক্রি করা হয়। তাহলে আমার উদ্দেশ্যটা কি? উৎপাদন। অধিক ক্রয় প্রচেষ্টা, একত্রে তুমি 1000, 2000 তোমার পারচেস করে বাকিটা সেল করে দিলা। তাহলে কি হলো? তুমি তো একটা দুইটা কিনলা না, তাই না? তাহলে এখানেই কিন্তু একটা বড় পার্থক্য আমরা দেখতে পাই ভোক্তা এবং শিল্প বাজারের ক্ষেত্রে। ক্রয় ঘনত্ব কম। ওই যে কি বললাম, এরা প্রোডাকশন কিনে একবার অনেক কেনে, তো এখানে ঘনত্বটা বেশি। সরি ভুল হয়েছে, এখানে একবারে তোমার কম ক্রয়। আমরা তো একই প্রোডাক্ট তোমার প্রতিনিয়ত ক্রয় করতে থাকি, বাট এখানে দেখা যায় যে তোমার প্রোডাক্ট যখন কিনে তোমার বারবার কিনে না, একবারই সব কিনে ফেলে। তো এই যে তোমার ফ্রিকোয়েন্সিটা কমে যায় এখানে।
এরপর আসি ক্রয় ক্ষমতা অধিক। ডেফিনেটলি যে একটা বিজনেস রান করে বা যে একটা কোম্পানি চালায়, অবশ্যই তার সেই পরিমাণ টাকা আছে বিধায় সে সেই বিজনেসটা রান করে, সো তার ক্রয় ক্ষমতাটাও এখানে অধিক থাকে। এখানে একটা পার্থক্য আছে, লাইসেন্স নিয়ে রাখতে পারো, এটাও পরীক্ষা আসার মতো, স্পেশালি ফর খ গ। আমি মোটামুটি অনেকটাই শিওর যে তুমি এগুলার কোন একটা তো ডেফিনেটলি তুমি আজকের ক্লাস থেকে যা পড়তেছো বা যা শিখবা, এগুলোর কিছু না কিছু তুমি হুবহুই এক্সামে হলে কমন পাবা। এবং এই টপিকটা ভোক্তা বাজার, শিল্প বাজার, খ এবং গর জন্য অনেক ইম্পর্টেন্ট। স্পেশালি এই পয়েন্টগুলো, এগুলোকে তুমি যদি পরীক্ষায় ভালো মতো লিখতে পারো ভাই, বিশ্বাস করো তুমি এই জিনিসগুলা মানে এক্সিকিউট করতে পারলে টিচার ইমপ্রেসড হয়ে যাবে। 3-4 কোনো ব্যাপারই না। বাজার বিভক্তিকরণ, এইবার আসে একটি ইম্পর্টেন্ট টপিক। অনেকেই জানো বাজার বিভক্তিকরণ কি, বা বিভক্তি দ্বারা কি বুঝাই? ভাগ করা, তাই না? তাহলে বাজারকে ভাগ করতে হবে, কিন্তু ক্রেতাকে ভাগ করা যাবে না। আমার তাহলে বাজারকে কিভাবে ভাগ করতে হবে? দেখো, বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বা অসমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে উপবাজার অথবা উপবিভাগে ভাগ করা। দেখো এর মানে এর মাধ্যমে কি হয়? সর্বোচ্চ সন্তুষ্টি বিধান হয়, বিপণন মিশ্রণ উন্নয়ন হয়। মানে কি? তোমার মার্কেট, তোমার টার্গেট মার্কেট কারা? সাপোজ তুমি যারা হচ্ছে বাচ্চাদের তোমার লোশন, অয়েল বা ক্লথস তৈরি করে, তারা অবশ্যই বয়স্ক লোকদের টার্গেট করে তাদের মার্কেটটাকে রান করে না, তাই না? কারণ তাদেরকে বাজারটাকে বিভক্ত করা, যে আমার টার্গেট ক্রেতারাই হচ্ছে শিশুরা। আবার যারা বয়স্কদের টার্গেট করে তাদের কার্যক্রম পরিচালনা করে, তারা কিন্তু ইয়াংস্টকে আবার টার্গেট করে না। তো এই যে টার্গেটিং বা সেগমেন্টের ইস্যুটা বা বিষয়টা, এইটাকে আমরা বলতে পারি বাজার বিভক্তিকরণ। যে বাজারকে তার ক্রেতা অনুযায়ী বিভিন্ন সেক্টর, সাব সেক্টরে ক্যাটাগরাইজ করা। মুভ করি, এই দেখো, ভৌগোলিক, জনসংখ্যা, মনস্তাত্ত্বিক, আচরণিক। এবার এটা ডিটেলে যাই। দেখো কি দেখতে পাচ্ছ? একটা গ্লোব। গ্লোব মানে কি? ভৌগোলিক বা আমাদের যে বৈশ্বিক যে বিষয়গুলো সেগুলা। ভৌগোলিক বিভক্তিকরণ আসলে কি আছে? অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, ঘনত্ব, জলবায়ু। এর মানে কি? তোমার এই জিনিসটা খুবই সিম্পল, যে তুমি যে প্রোডাক্ট ইউজ করো, আফ্রিকা, আমেরিকান কোনো পিপল কি সেম প্রোডাক্ট ইউজ করে? অবশ্যই না, লাইফস্টাইলের ডিফারেন্স আছে। দেশীয় অঞ্চল, তুমি থাকো ঢাকায়, তোমার ফ্রেন্ড থাকে বরিশালে, ওর ব্যবহার করা জিনিসপত্র, তোমার ব্যবহার করা জিনিসপত্র, লাইফস্টাইল কিন্তু সেম না। দুজনের অ্যাকসেন্ট আলাদা, দুজনের পয়েন্ট অফ ভিউ আলাদা। তো এই যে আলাদা আলাদা, তোমার একই দেশ বাট স্টিল সবকিছু কিন্তু ডিফারেন্ট। তো এই যে দুই দুই ধরনের পার্সন, যখন কোনো কোম্পানি তার মার্কেটিং কার্যক্রম চালায়, অবশ্যই দুইটা পার্সনকে, ডিফারেন্ট পার্সন হলেও তাদেরকে টার্গেট করেই তার কার্যক্রমটা পরিচালনা করে। ঘনত্ব, একই এলাকায় অনেক মানুষ থাকতে পারে, সবাই তো সেম না। তো সব ধরনের মানুষই যাতে তোমার কোম্পানি বা তোমার প্রোডাক্টের মাধ্যমে উপকৃত হতে পারে, সেটা নিশ্চিত করা। জলবায়ু ওই আবহাওয়ার মধ্যেই পড়ে। জনসংখ্যা, বয়স, লিঙ্গ, পরিবার আয়তন, জীবনচক্র, আয়, পেশা, ধর্ম, জাতীয়তা। একটা 16-17 বছরের বয়সের শিশু বা ছেলে বা মেয়ে, বা আর একটা 60 বছর, 65 বছর, 70 বছরের বৃদ্ধের সাথে প্রেফারেন্স, চয়েস, লাইফস্টাইল, পছন্দ অপছন্দের মারাত্মক লেভেলের ডিফারেন্স আছে। লিঙ্গ, ছেলে এক মেয়ের মধ্যে পছন্দের মধ্যে ডিফারেন্স আছে, এটা খুবই স্বাভাবিক। এরপর হচ্ছে পরিবার আয়তন, পরিবার 2 জন হলে একরকম, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে আর ডিফারেন্ট রকম। আয়, ইনকাম বেশি হলে তুমি বেশি প্রোডাক্ট কিনতে পারবা, ভালো লাক্সারি করতে পারবা। ইনকাম কম হলে তোমাকে অল্পের মধ্যেই স্যাটিসফাইড থাকতে হবে। পেশা, ধর্ম, জাতীয়তা, বাংলাদেশি হলে একরকম, তুমি ইন্ডিয়ান হলে আরেক রকম, পাকিস্তানি হলে আরেক রকম। তো ডিফার করে। তো এই ডিফারেন্সটা আমরা কিসের ভিত্তিতে করি? জনসংখ্যার ভিত্তিতে করি। ওকে। মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল, সামাজিক শ্রেণী। আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, আমরা গুলশান, ধানমন্ডি ওই ওই এরিয়ার পিপলকে আমরা অনেক পশ পিপল মনে করি। আবার দেখা যায় যে তোমার কি বলে, ওইভাবে স্পেসিফিক না, বাট অনেক জায়গার পিপলকে আমরা মনে করি যে আরে ওদের লাইফস্টাইলটা আমারটা ভালো না, বা ওরা খুব একটা সচ্ছল না। তো এটা এটা কি আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তো এটাকে আমরা কি বলতে পারি? সামাজিক শ্রেণী। যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন আইফোনের কথা যদি বলি, আইফোন কিন্তু সব শ্রেণী সবসময় ইউজ করতে পারে না, কারণ এখানে একটা ডিফারেন্স আছে, সাইকোলজিক্যাল ডিফারেন্স আছে, ক্লাসের। তো এই জিনিসগুলো কোম্পানি মাথায় রেখে তার কার্যক্রমকে চালায়।
জীবন ধাঁচ, আর হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব এক একজনের এক এক রকম, কেউ অনেক বেশি মোটিভেশনাল, কেউ অনেক বেশি ডিপ্রেসড, আবার দেখা যায় কেউ অনেক বেশি হাইপার হয়ে যায়, কেউ অনেক বেশি অ্যাংরি থাকে, কেউ স্যাড থাকে। তো দেখো পার্সোনালাইজ ভ্যারি করে। সো তোমাকে অবশ্যই যখন কার্যক্রমটা চালাবা তোমাকে ওই 5 ক্যাটাগরি পার্সনকেই মাথায় রেখে আগাইতে হবে। এরপর হচ্ছে আচরণিক বিভক্তিকরণ, উপলক্ষ, ব্যবহারকারী মর্যাদা, ব্যবহার, অন্যের প্রতি মনোভাব। প্রোডাক্টটা তুমি ব্যবহার করলা, ভাল লাগলো, তুমি আরো দুজনকে সাজেস্ট করলা, এই তো আর কি। আর ব্যবহার হার, ব্যবহার হার কি বলতে পারো, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট একটা কিনছো, তোমার এই মডেলটা ভালো লাগছে, তুমি আবার নতুন কোনো মডেল আছে, তুমি ওই মডেলে শিফট করে গেলা। সো অবশ্যই তোমার কোম্পানি চেষ্টা করবে নতুন মডেলে কিছু চেঞ্জ আনা, যাতে করে তুমি ওই নতুন মডেলের প্রতি ঝুঁকতে পারো। তো এই তো আর কি, ঘুরে ফিরে জিনিসগুলা খুবই সিম্পল। আর এক্সাম্পল এই যে দেখো পাশে কিছু চিত্র দেওয়া আছে তোমার ইজি ভিজুয়ালাইজেশনের জন্য। এই চিত্রটি তো দেখলেও তুমি মোটামুটি আন্দাজ করতে পারবা যে জিনিসগুলা কিভাবে কাজ করে। বাজার বিজ্ঞান কিছু শর্ত আছে, এগুলো জাস্ট দেখে যাও, খুব একটা ইম্পর্টেন্ট না এগুলা, বাট কোর কনসেপ্টের মধ্যে পড়ে তাই অ্যাড করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিং এর, যে মার্কেটিং জিনিসটা বা টার্মটা যেই টপিকের উপর বেস করে দাঁড়ানো, সেটা হচ্ছে বিপণন মিশ্রণ। এই যে বিপণন মার্কেটিং, আর হচ্ছে মিশ্রণ হচ্ছে ইংলিশটা কি, মিক্স। মার্কেটিং মূলত 4টা জিনিসের উপর বেস করে দাঁড়ানো। কি কি আমাদের, সেটাকে আমরা যদি বলি, তোমরা সবাই টার্মটা চিনো, 4P। 4P, এই 4টা পিতে কি কি বুঝায়? ফার্স্ট পিতে আসো, প্রোডাক্ট। সেকেন্ড পিতে আসো, একটু মাঝে লিখলাম, প্রাইস। থার্ড পিতে আসো, প্লেস। ফোর্থ পিতে আসো, প্রমোশন। মার্কেটিং এ যত কার্যক্রম এই 4টা জিনিসের উপর বেস করা হয়, এর বাইরে মার্কেটিং যায় না। তো এই 4টাকে মিক্স করলে আমার আসে বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স। তো এটা দ্বারা মেনলি কি বুঝাইছে, এবার আমরা আরেকটু ডিটেল যাই। দেখো, ভোক্তাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পণ্য, প্রোডাক্ট, মূল্য, প্রাইস, বন্টন, প্লেস ও প্রসারের বা প্রমোশনের কাঙ্ক্ষিত সংমিশ্রণকে বিপণন মিশ্রণ বলে। এদের সমন্বয় উপাদান সমূহ নিয়ন্ত্রণযোগ্য। তোমার প্রোডাক্ট কিরকম হবে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, তোমার প্রোডাক্টের প্রাইস কি হবে সেটাও তুমি ডিফাইন করতে পারবা, প্রোডাক্টটা কোথায় কোথায় সাপ্লাই হবে, কার কার কাছে যাবে সেটাও তোমার কন্ট্রোলে। আর হচ্ছে কি কি তুমি কিভাবে প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছাবা, অ্যাডভার্টাইজমেন্ট কি করবা, কি কি সার্ভিস দিবা, এটা তো পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে। তো অবশ্যই আমার উপাদানগুলো হতে হবে নিয়ন্ত্রণযোগ্য। এই দেখো, দেখতে পাচ্ছি পণ্যের মধ্যে কি কি পড়ে, বৈচিত্র্য, মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নাম, মৌখিকরণ। এর মধ্যে ব্র্যান্ড নামটা ইম্পর্টেন্ট, মৌখিকরণটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এরপর আসি প্রসারের মধ্যে আছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয়টা কি, তোমার আগেকার দিনে দেখা যেত যে ঘরে ঘরে গিয়ে প্রোডাক্ট বিক্রি করতো, এখন এর মতো হয়তো বা তখন এত টেকনোলজি ছিল না যার মাধ্যমে মানুষকে জানাতে পারতো। তো তখন ঘরে ঘরে গিয়ে নক করে করে বলতো যে আমার এরকম প্রোডাক্ট আছে, আপনি কি কিনবেন? তো এটা ছিল এক ধরনের ব্যক্তিক বিক্রয়। বিক্রয় প্রসার, এই যে বিভিন্ন ধরনের অফার্স, জনসংযোগ হচ্ছে বিভিন্ন মাইকিং টাইকিং করে মানুষকে জানানো যে না, বা কনফারেন্স করা যে না, এরকম একটা প্রোডাক্ট আমি লঞ্চ করছি, আপনারা সবাই আমার দোকানটা ভিজিট করেন, আমার প্রোডাক্টটা কিনেন, কিনে আমাকে ফিডব্যাক দেন। মূল্য তালিকা, মূল্য তোমার প্রোডাক্টের গায়ে যে নামটা লেখা থাকে, বাট্টা বা ছাড়, ডিসকাউন্ট দেয়। এরপর হচ্ছে আর হাবিজাবি, এখানে বন্টন বনাইতে আছে, সমাবেশ অবস্থান, খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এই মোটামুটি একটা সিনারিও যে মার্কেটিং এর 4P তা আসলে কি কি ইনক্লুডেড থাকে, এবং সবকিছুর মেনে আছে আমার অভিষ্ট ক্রেতা দল। তার মানে ক্রেতাকে কেন্দ্র করে কিন্তু আমি এই প্রত্যেকটা জিনিসকে হাইলাইট করি, ক্রেতা ছাড়া এগুলার কোনো ভ্যালুই নাই। এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, চিন্তা করবা যে ভোক্তাদের কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়, বলতে পারবা? এই যে এতক্ষণ ধরে যা বললাম এইটার ফাইনাল কনক্লুশন হচ্ছে এইটা, যে কেন ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। খুবই সিম্পল অ্যান্সার, এক লাইন অ্যান্সার করা যায়। সেটা কি, ভোক্তাই রাজাকে যখন, ভোক্তাই রাজা এই কনসেপ্টটাকে যখন আমরা মনে ধারণ করব, বা আমরা যখন বিশ্বাস করব যে আমরা যা করি সব ভোক্তার ভালোর জন্যই করা হয়, ভোক্তার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে করা হয়,
তখনই আমরা ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি। কারণ যতই তুমি পণ্য বলো, মূল্য বলো, প্রসার বলো, বন্টন বলো, যাই বলো, সব কিন্তু তোমার ভোক্তা রিলেটেড। সে যদি প্রোডাক্টটা না পায় তাহলে কিন্তু তোমার এগুলার কোনোটাই কোনো কাজে আসবে না। তো এই কোশ্চেনটা দেওয়া হয়েছে এই জন্য যাতে করে তুমি এইটা নিয়ে একটু চিন্তা করতে পারো। আর এই কোশ্চেনটা ডাবল স্টার দিয়ে দিলাম এই জন্য কারণ খতে আসার মতো একটা ভালো লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি সিকিউ এখান থেকে 2টা সিকিউ পাবে, অ্যারাউন্ড 3টাও পাইতে পারো। তো এই 3টা সিকিউর মধ্যে আসার মতো একটা ক্ষয়ের কোশ্চেন হচ্ছে এইটা। তো এইটা একটা স্টার্ট দেওয়া কোশ্চেন, এটা তুমি একটু দেখে যেতে পারো। যদি কোশ্চেন এক্সামে যদি কোশ্চেনটা হুবহু কমন পাও, কমেন্ট করে জানায় দিও যে না ভাই ক্লাস করে এই কোশ্চেনটা কমন পাইছিলাম। সো এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার 4 ওভারঅল বাজার বিভক্তিকরণ সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে। আশা করতেছি ফুল ডিটেলেই তুমি জিনিসটা ক্লিয়ার হতে পারছো। যাদের আগে থেকে কনসেপ্ট ছিল তাদের খুব বেশি প্যারা হয় নাই, বাট যাদের আগে কনসেপ্ট ছিল না তাদের আই গেস এতক্ষণে মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আমি পরীক্ষা কিভাবে লিখবো বা জিনিসগুলো কিভাবে কাজ করে। সো আমরা এখন নেক্সট চ্যাপ্টার বা আমাদের চ্যাপ্টার পসিবলি চ্যাপ্টার 5 নেক্সট চ্যাপ্টারে আমরা মুভ করি। ওকে, ইয়া আই ওয়াজ রাইট, চ্যাপ্টার 5 আমাদের নেক্সট চ্যাপ্টার। তো চ্যাপ্টার আমাদের এইটা হচ্ছে একটা 3 স্টার চ্যাপ্টার। এইখান থেকে 3টা সিকিউ মানে চোখ বুঝে আসতে পারে, 2টা তো আসবে শিওর, 3টা সিকিউটা আসার চান্সেস অনেক হাই। ফার্স্ট চ্যাপ্টারটা বড় এবং তোমার এখান থেকে কোশ্চেন করলে মারাত্মক লেভেলের ভ্যারিয়াস কোশ্চেন করা যায়। তো আমরা এখন চ্যাপ্টার 5 বা পণ্যের মূল্য নির্ধারণ এই চ্যাপ্টারটা এটাকে কন্টিনিউ করব। পণ্য, এতক্ষণ বলছি পণ্য নিয়ে, প্রোডাক্ট, এইটা নিয়ে আর খুব বেশি ডিটেলে যাব না। বলা হয়েছে এতক্ষণ এই যে বিনিময় মূল্য রয়েছে দৃশ্যমান অদৃশ্যমান। তোমরা বলতে পারো যে পণ্য অদৃশ্যমান হয় কিভাবে? দেখো, সব পণ্য তুমি এটা পণ্য অদৃশ্যমান হয় সাপোজ বিভিন্ন হোটেল বা বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন ধরনের সেবা কিন্তু এক ধরনের পণ্য। কারণ কি করে, দুইটার কাজই হচ্ছে তোমার অভাবটাকে পূরণ করা, বাট একটাকে তুমি দেখতে পাও আরেকটাকে তুমি দেখতে পাও না। তো সেবাকে তুমি কিন্তু চাইলেই পণ্যের আন্ডারে ফেলতে পারো, কারণ হচ্ছে এটা দেখা যায় না, বাট স্টিল ইট হেল্পস মি, ইট স্যাটিসফাই মাই নিডস। ওকে, এই দেখো একটা ছক আছে পণ্যের বিভিন্ন স্তর। একটা পণ্য তো এমনি এমনি হয় না, এই পণ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটাকে যদি আরো সিম্পল করে বলি, মৌলিক সুবিধা। তুমি রিসোর্টে থাকতে গেছো, মেইন রিজনটা কি? রাত্রে থাকবো, তোমার বাসস্থানের প্রয়োজনটা ফিল আপ করা, রাইট? মৌলিক সুবিধা। এইবার আসি হোটেলে উঠছো, ভালো কথা। মৌলিক পণ্য, মৌলিক পণ্যগুলো কি? হোটেলে থাকতেছো, তোমাকে কি কি দিবে? টিভি, বেড, তারপর আরো যেই এক্সট্রা বা যেই সার্ভিসগুলো তুমি পাচ্ছ পণ্য হিসেবে, যেগুলো তুমি দেখতে পাও, ধরতে পারতেছো, টাওয়েল, ব্রাশ বা এটসেট্রা যা আছে, এগুলো হচ্ছে আমার মৌলিক পণ্য। এবার আসি বর্ধিত পণ্য। এইটা আবার কি? বর্ধিত পণ্য হচ্ছে তোমার হোটেলের ওয়াইফাই, এটা দিলেও চলতো, না দিলেও কিন্তু চলতো, বাট স্টিল তোমার এটা লাগবে, বর্ধিত পণ্য বলতে পারো। ল্যান্ডলাইনে যে টেলিফোন কলগুলো করি, বর্ধিত পণ্য হইতে পারে। এরপরে তোমাকে হোটেল থেকে কিছু এক্সট্রা কিট দেয়, বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র, ওগুলো আমাদের বর্ধিত পণ্যের মধ্যে পড়ে। যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, বিক্রয়ত্ব সেবা আমরা টপিক পড়ছি একটু আগে, যে প্রোডাক্ট দেয়া কেনার পরেও একটা সেলস সার্ভিস দেয়া, যে না প্রোডাক্টটা যদি নষ্ট হয়ে যায় রিপ্লেস করা বা নতুন করে প্রোডাক্টটাকে ঠিক করে দেওয়ার যে বিষয়গুলা, এগুলো কিন্তু সব আমার বর্ধিত পণ্যের আন্ডারে চলে আসতেছে। এই যে যা বললাম, মৌলিক ক্রেতা ভ্যালু, পণ্যের ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে মৌলিক ক্রেতা ভ্যালু বলে। প্রকৃত পণ্য কেন্দ্র করে, মৌলিক সুবিধাকে কেন্দ্র করে পণ্যের সে সামগ্রিক কাঠামোটা তৈরি হয়, মানে যে তুমি ধরতে পারো, ছুতে পারো, ওই জিনিস হচ্ছে আমার প্রকৃত পণ্য। এবং এই দুইটার বাইরে যা আছে সবই আমার বর্ধিত পণ্য। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে পণ্যের শ্রেণী বিভাগ। এখান থেকে যে কত লেভেলের কোশ্চেন করা যায় ফর এইচএসসি অ্যাডমিশন বলার বাইরে। দেখো, তো প্রথম টপিকটা আমাদের পণ্যের শ্রেণী বিভাগে কি কি আছে? ভোগ্য পণ্য, শিল্প পণ্য, সুবিধাজনক পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, কাঁচামাল, মূলধন জাতীয় পণ্য, উপকরণ, সেবা সমূহ। আমরা মেইনলি জানবো আজকে ভোগ্য পণ্য রিলেটেড টপিক গুলা, কারণ এইটাই মেইনলি এইচএসসি বলো অ্যাডমিশন বলো এই জায়গা দিয়ে কোশ্চেন আসে বেশি। শিল্প পণ্যতে খুব একটা আসে না, বাট আমরা আইডিয়া রাখবো।
ভোগ্যপণ্য কি দেখতে পাচ্ছ এখানে? একটা নোটবুক, একটা বই। তুমি রেগুলার ইউজে ব্যবহার করো না, দ্যাট মিনস এটা তুমি ভোগ্যপণ্য, প্রতিনিয়ত ভোগ করতেছো, ব্যবহার করতেছো। কি কি আছে চূড়ান্ত ভোগ ব্যবহার ক্রয় করা হয়? যেমন বই, খাতা, সাবান, চেয়ার, টেবিল, আর কি আছে, চাল, ডাল, এগুলাই চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করা হয়। ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে ক্রয় করা হয়। অসংখ্য ক্রেতা থাকে ডেফিনেটলি। তুমি যে চাল ডাল কেন, তুমি মানে বাংলাদেশে একজন দুজন খায় না, সবাই খায়। বই সবাই পড়ে, খাতা সবাই ইউজ করে, রাইট? তো এগুলো আমার ভোগ্যপণ্য। সুবিধাপন্ন কি কি? একটা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে, একটা বিস্কিট, একটা রুটি, ব্রেড, বিস্কুট, চানাচুর, এগুলো আমার সুবিধাপন্নের উদাহরণ। সুবিধাপন্ন কি? আমরা যেটা কাজ হাতের নাগালে পাই। তুমি বাসা থেকে নিচে নামলে তোমার আশপাশে সব দোকানেই দেখবা তুমি চা, বিস্কিট, চা না, বিস্কিট, চানাচুর, চিপস, কেক সবই পাচ্ছ। এগুলো কি হয়? নিকটবর্তী স্থান থেকে কম প্রচেষ্টায়, বাসা থেকে নামলে যেহেতু পাচ্ছ, তোমার বেশি দোকান ঘোরা লাগতেছে না, বললেই দিয়ে দিচ্ছে, আর জিনিসগুলো সব অ্যাভেলেবল থাকে। তো এগুলো আমার সুবিধাপন্ন। খুব ঘন ঘন ক্রয় করে, প্রতিনিয়তই তোমার, সাপোজ তুমি জিম টিম করো, সেক্ষেত্রে তোমার ডিম, দুধ খাওয়া ম্যান্ডেটরি, তো তোমার কিন্তু বারবার জিনিসগুলো ক্রয় করা লাগে। সময় প্রচেষ্টা কম ব্যয় হয়, অবশ্যই, কজ বাসার কাছে জিনিসটা পাচ্ছ, সেটার জন্য তোমার তো খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, এমনি পাবা। আর একক মূল্য কম থাকে। এই যে রুটি বলো, বিস্কিট বলো, এগুলো হাইস্ট প্রাইস কত হতে পারে? যদি খুচরা কেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, তাহলে এগুলো একক মূল্য কিন্তু কম থাকে। ক্লিয়ার? মুভ করি। অত্যাবশ্যকীয় পণ্য, চাল, ডাল, আটা, ময়দা, সুজি যা আছে সবই আমার অত্যাবশ্যকীয় পণ্য, যেগুলো ছাড়া আমাদের ডেইলি লাইফ অসম্পূর্ণ। ওকে। শপিং পণ্য, এখানে কি একটা জুতা দেখতে পাচ্ছ, এটা হতে পারে নাইকের, অ্যাডিডাসের। এখানে একটা ফ্রিজ আছে। তুমি যখন কোনো ইলেকট্রনিক আইটেম কেনো, জুয়েলারি কিনো, হুট করে কি কিনে ফেলো? অবশ্যই না। তোমার সেই জিনিসটা ভাবতে হয়, এই ডিজাইনটা কিনবো, এটা প্রাইস কেমন, এইটা যদি এরকম না হয় এরকম হয়তো ভালো হতো। আচ্ছা না, আমি তো অনলাইন ওটা দেখছিলাম। দেখো, তার মানে তুমি অবশ্যই জিনিসটা কেনার আগে মান, সাইজ, ডিজাইন যাচাই করেই দেন প্রোডাক্টটা কিনতে আসো। তাহলে অবশ্যই তোমার কি করতে হয়? জিনিসের সম্পর্কে ঘাটাঘাটি করা লাগে, সময় ব্যয় করা লাগে, শ্রম দেওয়া লাগে। এগুলো ঘন ঘন ক্রয় করা যায় না। তুমি প্রতিদিন কি ফ্রিজ কেনো? অবশ্যই না। তুমি প্রতিদিন কি জুয়েলারি কিনো? তাও না। তারপর ব্র্যান্ডেড জুতা, ব্র্যান্ডেড বিভিন্ন জিনিস, এগুলো তুমি প্রতিদিন কিনো না। তাহলে এটা কি করা হয়? ঘন ঘন ক্রয় করা হয় না। ক্রয়ের পরিকল্পনা পূর্ব পরিকল্পিত থাকে। তুমি নেটে দেখছো নাইকের এরকম একটা জুতা আসছে, তুমি 1 মাস আগে ঠিক করে রাখলে যে আমি ঈদের সালামি দিয়ে নাইকি জুতাটা কিনবো। তাহলে তোমার পরিকল্পনা কি ছিল? অনেক আগে থেকেই ডিসাইডেড ছিল। একক মূল্য কিছুটা বেশি থাকে। অবশ্যই তুমি একটা ভালো ব্র্যান্ডের জুতা কিনবা, ভালো ফ্রিজ কিনবা, তোমাকে একটু পে তো করতেই হবে। বিশিষ্ট পণ্য, দিস ইজ ফর দা লাক্সারি লাভার্স, যারা আইফোন, রেঞ্জ রোভার, রোলস রয়েস এর মতো গাড়িতে চলতে পছন্দ করে, বা যারা হচ্ছে স্পেশাল এডিশন ইউজ করে, তাদের জন্য হচ্ছে বিশিষ্ট পণ্য। কিরকম? রোলেক্স একটা ভালো উদাহরণ। যেসব ভোগ্যপণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি, দক্ষতা এবং তৈরি এবং সহজে অন্যান্য পণ্য থেকে আলাদা করা যায়। ব্র্যান্ডেড ঘড়ি, দামি মোবাইল, বিলাসবহুল গাড়ি বা প্লেন। দেখো, বিশিষ্ট পণ্য কিন্তু সবাই ইউজ করতে পারে না, তাই না? সবার কাছে কি প্রাইভেট জেট আছে? নাই। সবার কাছে রোলস আছে? নাই। সবার কাছে রোলেক্স আছে? নাই। তো এগুলো কাদের জন্য করে? যারা ওই লেভেলের ইনকাম করে বা যারা ওই লেভেলের লাক্সারি লাইফে বিলং করে, তারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। তো এগুলো হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন, উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি। কেনার জন্য বেশি সময় শ্রম প্রয়োজন হয় ডেফিনেটলি। তুমি যদি কোনো প্রোডাক্টের জন্য 80 লাখ 90 লাখ টাকা খরচ করতে চাও, তুমি কিন্তু হুট করে জিনিসটা ডিসিশন নিয়ে নিতে পারবে না। অনেক চিন্তা করতে হবে, অনেক কিছু মাথায় আসতে হবে। তো এই জন্যই বলা হয় যে কেনার জন্য বেশি সময় শ্রম প্রয়োজন। অযাচিত পণ্য, ফায়ার এক্সটিংগুইশার, কফিন বক্স, এই দুটো কি কখনো তুমি রিয়েল লাইফে ব্যবহার করছো? আই গেস কেউ করো নাই। এটা এমার্জেন্সি না হলে তো এটার ব্যবহার আমরা করি না। তাহলে এই ধরনের পণ্যগুলো কোনগুলা? এগুলো হচ্ছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না, অথবা আমরা যদি দেখেও থাকি, আমরা কখনো কেনার জন্য ভাবি না। সাপোজ তোমার বার্থডে গিফটে কি কেউ কখনো এটা দিবে? অবশ্যই না, কারণ তুমি সেটা রেগুলার ব্যবহার করবা না, তাই না? তো এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের খুব একটা আইডিয়া থাকে না, বা আমরা ব্যবহার করি না, অভ্যাস নাই, পরিকল্পনা তো থাকেই না, করার প্রচেষ্টায় আগ্রহ কম। তুমি একটা অগ্নি নির্বাপক যন্ত্র বলো, জীবন বীমা বলো, কফিন বলো, এগুলো কিনে তুমি কি করবা? রিয়েল লাইফে ইউজ করতে পারবা না, আনটিল তোমার কোনো এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়।
তো এগুলো হচ্ছে অযাচিত পণ্য, যেগুলো সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা বা ইচ্ছা বা আগ্রহ কোনোটাই থাকে না। লোভনীয় পণ্য, এইটা হচ্ছে তোমরা যারা আইসক্রিম, ফুচকা, চকলেট দেখলে খুব টেম্পটেড হয়ে যাও, তাদের জন্য এই ধরনের পণ্যগুলো, চকলেট, ফুচকা, আইসক্রিম, যেগুলো দেখলে আমরা হুটহাট ডিসিশন নিয়ে ফেলি যে ওকে ফাইন, রাস্তার ধারে ফুচকা, চল মামা খাই, ফুচকা খাই, বা গরম লাগতেছে আইসক্রিম কিনে ফেলি। তো এই যে দেখো, এটা কি হলো, তুমি আবেগের বশবর্তী হয়ে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করে ফেললা। তো এটা এর জন্য কোনো প্রি প্ল্যান ছিল না, এমন না যে তুমি 10 দিন আগে থেকে ভেবে রাখছো 10 দিন পর ফুচকা খাবো, তাই না? তো এইটা হচ্ছে আমাদের লোভনীয় পণ্য, দেখলেই তীব্র ইচ্ছা হয়, তাৎক্ষণিকভাবে ক্রয় করা হয়, ক্রয়ের পূর্ব পরিকল্পনা থাকে না। এখন তোমাদের ক্লাস করতে করতে হয়তো অনেকেরই আইসক্রিম খেতে মন চাচ্ছে, যে গরম, বারবার ক্লাস করতে, গরমের মধ্যে ক্লাস করতেছি, আইসক্রিম খেতে পেলে ভালো লাগতো। তো এই জন্য তোমাদের ছবিটা দিয়ে দিছি, যাদের আইসক্রিম খেতে মন চাচ্ছে তারা এই ছবি থেকে দেখে খাওয়ার ফিলটা নিয়ে নাও। ওকে, দেন মুভ করি। জরুরি পণ্য, জরুরি পণ্য কি কি? মেডিসিনস বা টায়ার্স। কিরকম টায়ার্স কেন? কারণ তুমি রাস্তাতে যাচ্ছ, মাঝপথে তোমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, এখন তুমি কেমনে যাবা? অবশ্যই তোমার সেখানে টায়ার নতুন করে অ্যাড করা লাগবে, নাহলে কিন্তু তুমি মাঝপথে আটকে যাবা। তোমার রাত্রে মারাত্মক জ্বর, বাসে মেডিসিন না থাকলে কিন্তু তুমি ওই সিক অবস্থাতেই থাকবা। তো অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের বিশেষ প্রয়োজন মেটাতে সক্ষম থাকে। ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স সার্ভিস। দেখো, জরুরি প্রয়োজন মেটাতে ক্রয় করা হয়, ক্রয়ের তেমন পরিকল্পনা থাকে না। তুমি কখন অসুস্থ হবে এটা কিন্তু তুমি জানো না, তো এটা তুমি কিভাবে আগে থেকে প্ল্যান করে রাখবা যে আমি এই প্রোডাক্টটা ইউজ করবো। এরপর আসি চাহিদা অনিয়মিত। অনিয়মিত ডেফিনেটলি, কারণ তোমার আজকে তোমার ডাক্তার বলছে তোমাকে 1 মাসের মেডিসিন খেতে, এরপর তুমি আর কখনো ওই অসুখটা তোমার হইলই না, তাহলে কিন্তু তোমার এই প্রোডাক্টটা আর ব্যবহার হচ্ছে না, চাহিদা ওখানেই শেষ। তো এই ছিল মোটামুটি পণ্য রিলেটেড। আর বাকি আছে একটা শিল্প পণ্য। শিল্প পণ্য আগে বলছি যে যে বিভিন্ন যন্ত্রপাতি, ক্রেন বা বিভিন্ন কাঁচামাল, লোহা, তারপর তামা, আরো যেই ম্যাটেরিয়ালস গুলো আছে যেগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করি না, সেগুলাই তোমার উৎপাদনের কাজে ব্যবহার হয়, ওগুলো হচ্ছে আমাদের শিল্প পণ্য, উৎপাদনের কাজে ব্যবহার হয়, শিল্প উদ্যোক্তারা ব্যবহার করে, নির্ধারিত মানসম্পন্ন পণ্য হিসেবে ব্যবহৃত হয়। একটা পার্থক্য আছে, এটা হচ্ছে আমি এখানে সব পার্থক্যগুলো অ্যাড করে দিছি, কারণ হচ্ছে খতে পার্থক্য রিলেটেড কোয়েশ্চেনকে অনেক হাইলাইট করা হয়, এবং আই এম প্রিটি শিওর যে এগুলোর কোন একটা তুমি ডেফিনেটলি কমন পেয়ে যেতেই পারো, বিকজ এই জিনিসগুলা বারবার আসছে প্রিভিয়াস ইয়ারে। এই পার্থক্যটা দেখে যাও ভোগ্যপণ্য, শিল্প পণ্যের। এবার আসি পণ্যের জীবন চক্র। একটা প্রোডাক্ট বাজারে আসছে, তুমি 1990 সাল, 1980 সালে যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো কি এখনো বাজারে এক্সিস্ট করে? অনেক পণ্য হারায় গেছে, অনেক পণ্য এখনো সার্ভাইভ করে যাচ্ছে। তো এই যে পণ্য আসার থেকে শুরু করে বাজার থেকে বাজারে হারায় যাওয়া, এই পুরো লাইফ সাইকেলটাকে আমরা বলতে পারি পণ্যের জীবন চক্র। যে পণ্যের জীবন চক্রে কোনো পণ্য উৎপাদনের থেকে শুরু করে বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যেসব ধাপ অতিক্রম করে সেগুলাই জীবন চক্র। স্তর আছে মোট 5টা। কি কি সেটাতে মুভ করি। এই দেখো, ছিল হচ্ছে উন্নয়ন স্তরে, উঠলো উঠলো সূচনা, থামলো, ভালো করতেছে করতেছে করতেছে, পূর্ণতা, একদম টপ পয়েন্ট, এবার আস্তে আস্তে নামলো নামলো নামলো, নামতে নামতে এন্ড, সূচনা। সূচনা দিয়ে আবার তুমি প্রোডাক্টটাকে ছেলে নতুন করে আবার মডিফাই করে বাজারে আনতে পারো, অথবা এখানেই তোমার ক্যারিয়ারের এন্ড হয়ে যেতে পারে, দ্যাট মিনস পতন। আগাই, উন্নয়ন স্তর। প্রোডাক্টটা বাজারে লঞ্চ করো নাই, জাস্ট চিন্তা করে রাখছো তুমি কোন প্রোডাক্টটা বাজারে নিয়ে আসবা। একটা এক্সাম্পল দিই, তোমার লাস্ট কয় মান্থ একটা রিমার ছিল, যে রিমার কিনা জানি না, যে তোমার ওই এলন মাস্ক একটা ফোন নিয়ে আসবে, যে ফোনটা তোমার ব্যাটারি চার্জ দেওয়া লাগবে না, সোলারের মাধ্যমে চার্জ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা কনসেপ্ট, যে নতুন টাইপের ফোন আসবে, মানুষ হাইপড। তো দেখো এটা কি করলো, প্রোডাক্ট কিন্তু এখনো আসে নাই, স্টিল প্রোডাক্টটা নিয়ে মানুষ অনেক ঘাটাঘাটি করছে বা জানার চেষ্টা করছে। তো এখন প্রোডাক্টটা কোন স্তরে আছে? একটা উন্নয়ন স্তর আছে। কেন? কারণ এটা একটা কনসেপ্ট বিল্ড করা হয়েছে যে না, এই টাইপের প্রোডাক্ট বাজারে নাই, এটাকে আমরা বাজারে লঞ্চ করতে পারবো। ওকে, এন্ড এই জন্য কি করতে হবে? প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে। তোমার প্রোডাক্টটা কেবল আইডিয়াতে আছে, এটাকে তুমি বাজারে এখনো ছাড়ো নাই। ছাড়তে হলে তোমাকে ডেফিনেটলি অনেক মার্কেটিং করতে হবে, প্রোডাক্ট তৈরি করতে হবে, কস্ট অনেক বেশি। সো অবশ্যই তোমার এখানে প্রচুর অর্থ বিনিয়োগের বিষয়টা চলে আসে। বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে, অবশ্যই তুমি প্রোডাক্টটা খালি তোমার মাথাতে আছে, রিয়েল লাইফে কোনো প্রোডাক্ট এক্সিস্টেন্স নাই, তাহলে তুমি বিক্রি করবা কি? ডেফিনেটলি তোমার প্রফিট জিরো। মুনাফা, বিক্রি জিরো মানে প্রফিটও জিরো। ওকে, সূচনা,
চিন্তা করছো প্রোডাক্টটা লঞ্চ করবা, সূচনা স্তরে গিয়ে প্রোডাক্ট লঞ্চ করে ফেললা। দেখো প্রথমবারের মতো বাজারে আনলা, কি হলো ভোক্তারা পুরোপুরি জানে না যেরকম একটা প্রোডাক্ট আসছে। সাপোজ তুমি শহরে প্রোডাক্টটা লঞ্চ করলা, কিন্তু প্রোডাক্টটা গ্রামের মানুষ জানেই না যে ঢাকায় এরকম একটা প্রোডাক্ট আসছে। তাহলে কি হলো, তোমার পণ্যটা এখন কোন স্তরে আছে? সূচনা স্তরে। ক্লিয়ার? উচ্চমাত্রায় বন্টন প্রচারমূলক ব্যয় করতে হয়, তোমাকে অবশ্যই অনেক সাইনবোর্ড, মাইকিং, অ্যাড, পোস্টার এগুলোতে ইনভেস্ট করতে হবে, নাহলে মানুষ জানবে কিভাবে যে তোমার প্রোডাক্ট তুমি বাজারে আনছো। বিক্রয় ধীরগতিতে হয়, তোমার প্রোডাক্ট ফার্স্টে 1 জন 2 জন 3 জন 4 জন কিনবে, আস্তে আস্তে তোমার কাস্টমার বাড়তে থাকবে। প্রতিযোগী তেমন থাকে না, তখন দেখা যায় তুমি একটা প্রোডাক্ট নতুন আসছো, তখন আদার্স কম্পিটিটররা ভাববে যে আরে সমস্যা হয়েছে, নতুন মার্কেটে কি হবে, আর কিছু হবে না। তো আমি তোমার প্রতিযোগী তখন কম থাকে। এইবার আসো আস্তে আস্তে পিক লেভেল, প্রবৃদ্ধি স্তর। তুমি বাজারে মোটামুটি 4-5 বছর স্টে করছো, এখন তোমার মার্কেটে সবাই চিনে, তোমার বৃদ্ধি এখন ব্যাপক, এবং সবাই অনেকেই পণ্যটা ক্রয় করা শুরু করে দিছে। তাহলে এক্ষেত্রে কি হয়, পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। মুনাফার হার, এই তো একটা পয়েন্ট, এটা নিয়ে বলতেছি। নতুন প্রতিযোগীর আগমন ঘটতে থাকে। মুনাফার হার, মুনাফার হারটা কি? সেটা হচ্ছে তুমি পার ডে বা তুমি পার মান্থ কত করে সেল করতেছো, ওইটা হচ্ছে আমার ইন্ডিকেট করে আমার মুনাফার হারটা কেমন। তোমার যখন প্রোডাক্টটা মোটামুটি মানুষ ভালোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে, তখন কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও তোমার প্রোডাক্টটা সেল হচ্ছে, রাইট? তো অবশ্যই তোমার তখন মুনাফার হারটা থাকে সর্বোচ্চ হার। পয়েন্টটা বুঝছো? তো দেখো প্রবৃদ্ধি স্তরে আমার মুনাফার হারটা অনেক বেশি থাকে, এবং মানুষ তখন মোটামুটি প্রোডাক্ট সম্পর্কে জানে, গ্রামে শহরে সব জায়গায় মোটামুটি জানে, কেনা শুরু করে, এবং একটা ভালো ফ্যান বেস তৈরি হয়ে যায় ততদিনে। পূর্ণতা স্তর আমাদের পণ্যের জীবন চক্রের সবচেয়ে ইম্পর্টেন্ট স্তর। এই স্তরে কি হয়, প্রবৃদ্ধিটা আস্তে আস্তে কমতে থাকে। কেন? কারণ তুমি পূর্ণতা স্তর কখন আসে, যখন তুমি মার্কেটে 15 বছর 20 বছর স্টে করছো, এবং পুরা টাইমই তুমি মার্কেট লিডার হিসেবে ছিলা, রাইট? আমরা হারের ক্ষেত্রে কি বলছি, পার ডে পার মান্থ। বাট এখানে দেখো মুনাফার পরিমাণ, তুমি যদি একটা মার্কেটে 15-20 বছর স্টে করো, ডেফিনেটলি তোমার ব্যাংক ব্যালেন্স বা তোমার প্রফিট মার্জিন প্রফিট অ্যামাউন্ট 15 বছর শেষে কিন্তু হিউজ দাঁড়ায়, রাইট? এইটাকে আমরা বলি মুনাফার পরিমাণ সর্বোচ্চ। তো কোথায় হার বসে এবং কোথায় পরিমাণ বসে, এটা ফর বোথ এইচএসসি অ্যাডমিশন, দুই ধরনের স্টুডেন্টদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোথায় আমরা হার বসাবো প্রবৃদ্ধিতে, কোথায় আমরা পরিমাণ বসাবো পূর্ণতাতে। পূর্ণতা স্তর দীর্ঘস্থায়ী হয়, যে বললাম 15-20 বছর, আর প্রবৃদ্ধি দেখা যায় 4 থেকে 5 বছর হাইয়েস্ট। কারণ জিনিসটা সিম্পল, দেখো, কারণ 4-5 বছর পর তোমার কাস্টমার চেঞ্জ হতে পারে, রাইট? বাট তোমার লয়াল যারা, ওরা 15-20 বছরও কিন্তু সেম থাকবে। তুমি তোমার কিছু যাবে কিছু আসবে, বাট এই টাইমটা কিন্তু একটা ভালো দীর্ঘ টাইম। ক্লিয়ার? এবার আসো পতন স্তর। প্রোডাক্টটা অলমোস্ট অ্যাবাউট টু এন্ড, মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যাবে, তখন দেখা যায় তোমার প্রতিযোগীরা আসবে। প্রতিযোগী, তুমি যখন মার্কেটে সার্ভাইভ করতে পারবে না, তখন প্রতিযোগীদের কি হবে, বিক্রয়টা তখন নিম্নমুখী হয়ে যায়, অলমোস্ট তোমার সেল জিরো হতে থাকে, এবং তোমার মুনাফাও সে একই সাথে কমতে থাকে। মূল্য নির্ধারণ, প্রোডাক্টের প্রাইসিং কেমন করবা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তুমি প্রোডাক্টের প্রাইস 20 টাকার পানি 100 টাকায় বিক্রি করলে কিন্তু মানুষ কিনবে না, আর 20 টাকার পানি তুমি 5 টাকায় বিক্রি করলে তোমার লস হবে। অবশ্যই অনেক কিছু মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ব্যয় ভিত্তিক। ব্যয় ভিত্তিকটা কি, তোমার খরচ আছে 20 টাকা, প্রফিট করবা 5 টাকা, 25 টাকা তোমার পানির প্রাইস, রাইট? এই ধরনের মূল্য নির্ধারণকে আমরা কি বলি, ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ। ওই তো ব্যয় ভিত্তিক, আমরা এটা যেটা বললাম, এটা হচ্ছে তোমার এই মার্কআপ। আর এই মার্কআপটা তোমার পরে হচ্ছে ব্যয় ভিত্তিকের আন্ডারে, যেখানে আমি আমার কস্টের সাথে প্রফিটটাকে অ্যাড করে প্রাইসিং করব। এরপর আসি ভারসাম্য বিন্দু। তোমরা দেখতে পাচ্ছ ভারসাম্য বিন্দু হচ্ছে তোমার প্রফিট 20, তোমার কস্টও 20, রাইট? প্লাস মাইনাসে জিরো হয়ে গেল, যেখানে গিয়ে তোমার মানে এমন একটা পয়েন্ট যেখানে তুমি ইনভেস্ট করছো বিজনেসে 1 লাখ টাকা, প্রফিট করছো 1 লাখ টাকা, তোমার বিজনেস এখন না লসে আছে না লাভে আছে। এই যে মিড পয়েন্টটা, এটাকে আমরা বলি ভারসাম্য বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টে এসে কোম্পানির লস লাভ সমান হয়ে গেছে। এর আগ পর্যন্ত এইদের লসে ছিল,
লসেই ছিল মেইনলি, লস থেকে উপরে উঠতে 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 সমচ্ছেদ বিন্দু এসে দাঁড়ায় এবং এইখান থেকেই তোমার লাভের যাত্রাটা শুরু। বুঝছি। লাস্ট আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, সেটা হচ্ছে মূল্য নির্ধারণ। আর দুইটা টপিক ছিল, সেটা হচ্ছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। তুমি প্রোডাক্টটা কিভাবে উপলব্ধি করো তার উপর ডিপেন্ড করে পণ্যের ভ্যালু নির্ধারণ করা। ইজিলি বলি, শোরুমের জিনিস, টি শার্ট, শোরুমে 500-1000 টাকার টি শার্ট বিক্রি হয়, সেম টি শার্ট গুলিস্তানে বা ফুটপাতে কিন্তু বিক্রি হয়, যেটা দাম থাকে 100 থেকে 200 টাকা। এখন তোমার কাছে মনে হতে পারে যে 200 টাকার টি শার্ট কিনবো, কোয়ালিটি তো খারাপ, ব্র্যান্ডেড টি শার্ট কিনবো, ও ভালো কোয়ালিটি। দেখো, তোমার পারসেপশন যেমন, সেই অনুযায়ী তোমার প্রোডাক্টের প্রাইসিংটা কিন্তু ওইভাবেই করা হয়। খুবই ইজি, খুবই ক্লিয়ার। এরপরে দেখো প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। তোমার কম্পিটিটর রাখতেছে 20 টাকা, তুমি 18 টাকা করে দিলা, 2 টাকা কম প্রফিট করলা, বাট কাস্টমারটাকে নিজের দিকে নিয়ে আসলা। এইটাই এর মধ্যে কি আছে, চলমান হার, দরপত্র ভিত্তিক। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া হলো। আরেকটা চ্যাপ্টার আছে যেটাতে আমরা এখন লাস্টলি মুভ করব। তো আশা করতেছি পণ্য মূল্য নির্ধারণ রিলেটেড এই চ্যাপ্টার থেকে তোমরা 3টা সিকিউ পাবা খুবই কমফোর্টেবলি। তিনটা পাবা কিনা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট 2টা তো শিওর পাবা। 3 নাম্বারটা পাইলে তোমাদের জন্য ইজি হবে, কারণ এই চ্যাপ্টার থেকে বানায় লেখা যায় অনেক। তুমি এতক্ষণ পণ্য সম্পর্কে আইডিয়া পাইছো, মূল্য নির্ধারণ সম্পর্কে আইডিয়া পাইছো, জীবন চক্র, ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইটেড পয়েন্ট টু কাম ইন দ্য এইচএসসি এক্সাম। তো অবশ্যই এই চ্যাপ্টারটা একটু ভালো মতো দেখে যাবা, ইজি কনসেপ্ট, খুব বেশি প্যারা হবে না। ক্লাসটা লাগলে রিওয়াইন্ড করে একটু, বাট চ্যাপ্টারটা সম্পর্কে ভালো আইডিয়া রেখো। সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। লাস্ট আমাদের যে টপিকটা আছে বা চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 8, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। আমরা এই চ্যাপ্টার দিয়ে আজকে আমাদের মার্কেটিং সেকেন্ড পেপারের প্রিপারেশনের ক্লোজিংটা টানবো। তো চ্যাপ্টারটা অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল স্টার্ট করি। দেখো চ্যাপ্টার শুরু হচ্ছে কি দিয়ে, বিক্রয় প্রসার। এর মানে কি, অ্যাডভার্টাইজমেন্ট, সেলস প্রমোশন। তুমি অনলাইনে যত পেজ দেখো, এরা কি করে, প্রোডাক্টটাকে তোমার প্রোডাক্ট বলো বা তাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বুস্ট করে। এই বুস্টিং কিন্তু বিক্রয় প্রসার একটা পার্ট, যাতে করে ম্যাস অ্যামাউন্ট অফ পিপলের কাছে তোমার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়াটা পৌঁছায়। দেখো কি বলছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বল্প সময় বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যে অনিয়মিতভাবে যে সকল প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। কিরকম, তোমার বুস্টিং কি তুমি সারা বছর করো? মেবি নট। একটা নির্দিষ্ট টাইমে করো। তুমি ডিসকাউন্ট সারা বছর দাও? অবশ্যই না। উইন্টার সেল দাও, সামার সেল দাও, অথবা ফেস্টিভস গুলোতে তুমি স্পেশাল ডিসকাউন্ট দাও। তো এটা দেখো স্বল্প সময়ের জন্য। এর মাধ্যমে কি হয়, ওই অল্প সময়ে কিন্তু তুমি ভালো অ্যামাউন্ট অফ কাস্টমার নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারো। বিকজ ঈদের টাইম মানুষ জামা কাপড় কিনবেই, তো তুমি যদি ডিসকাউন্ট দাও, অন্য জায়গায় ডিসকাউন্ট না পায়, তোমার কাছে অবশ্যই ছুটে চলে আসবে। তো এইভাবেই জিনিসগুলো কাজ করে। বিক্রয় প্রসার অনিয়মিতভাবে করা হয়। বিক্রয় বৃদ্ধির জন্য প্রণোদনামূলক কার্যক্রম তাৎক্ষণিক পণ্য ক্রয় উৎসাহিত করে। তুমি দেখছো যে একটা কিনলে একটা ফ্রি, তুমি তো গেলাই, তোমার সাথে আরো 2 জন ফ্রেন্ড নিয়ে গেলা, তাহলে ওদের প্রোডাক্ট কয়টা সেল হলো? একটার সাথে একটা মানে 2টা, তাহলে 3 জন গেলে টোটাল 6টা প্রোডাক্ট বা 6টা টি শার্ট সেল করতে পারলো। মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তুমি প্রোডাক্ট গুলা কিনে ফেললা বা ওদের সেল হলো। এই জিনিসটাকে আমরা বলি বিক্রয় প্রসার। এই দেখো ঘুরে ফিরে দেখো বিপণন প্রসারই আমাদের বারবার সামনে আসতেছে, কারণ যাই করি আমরা এই বিপণন প্রসারের মিশ্রণ বা ওই যে মার্কেটিং এ 4P যেটা পড়ছি ওইটাই ঘুরে ফিরে হিট করে, রাইট? এবার আসো ভোক্তামুখী বিক্রয় প্রসার। ভোক্তার জন্য আমরা কি কি করতে পারি অ্যাজ আ কোম্পানি? নমুনা বিতরণ। অনেক সময় দেখবা বিভিন্ন নুডলস কোম্পানি বা নুডলস ব্র্যান্ড গুলা তোমার কি বলে, স্যাম্পল নুডলস দেয়, যে একটা গেলে কাপ নুডলস টেস্ট করে দেখেন, ভাল লাগলে আরেকটা নিবেন, ফ্রি দিব। অথবা দেখা যায় বিভিন্ন এই তোমার ট্যাঙ্ক টাইপের যেই স্যাশের যেই জুস গুলা বা যে পাউডার গুলা, ওগুলা অনেক সময় বিভিন্ন ট্রাকে করে নিয়ে আসে, নিয়ে এসে বিক্রি করে। বিক্রি করে বলে যে এই 1 গ্লাস জুস ফ্রি খান, যদি ভালো লাগে তাহলে আমাদের থেকে বড় জারটা নিয়ে। কি হয়, তোমাকে নমুনা বিতরণ দেয় বা স্যাম্পল হিসেবে তোমাকে কিছু জিনিস দেয়। কুপন, এটা সম্পর্কে সবাই পরিচিত। লটারি, তোমার প্রোডাক্ট কিনলে, 3টা প্রোডাক্ট কিনলে আপনি কুপন পাচ্ছেন, কুপন জিততে পারলে অমুক দেশের ট্যুর ফ্রি, অমুক বাইক ফ্রি, গাড়ি ফ্রি, ফ্ল্যাট ফ্রি, এগুলো। প্রদর্শনী মানে মেলা। প্রিমিয়াম, একটা কিনলে একটা ফ্রি, বা আগে একটা ছিল যে নুডলস কিনলে বাটি ফ্রি, অথবা দেখা যায় হরলিক্স কিনলে সিপার ফ্রি, বা বুস্ট কিনলে মক ফ্রি, এরকম। এবার হচ্ছে মূল্য ছাড় বা ডিসকাউন্ট, প্রতিযোগিতা, উপহার, ওই তো একই জিনিস। এখন যারা প্রোডাক্ট সেল করবে তাদের জন্য কি কি থাকতে পারে? ক্রয় ভাতা,
ভালো পারচেস করতে পারলে সেটার উপর একটা ডিসকাউন্ট, সেটার উপর একটা ইনসেন্টিভ আছে। বিজ্ঞাপন ভাতা, ভালো অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারলে তার উপরও যে বিজ্ঞাপনটা দিচ্ছে একটা এক্সট্রা টাকা পায়। পুশ মানি, তোমাকে সাপোজ আমি বললাম তুমি যদি 500টা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারো তোমাকে আমি 5,000 টাকা ক্যাশ দিব। এই এটার মাধ্যমে কি হলো, তাকে উৎসাহিত করলাম যে না, ও তখন প্রোডাক্টটা বিক্রি করার জন্য উদ্বুদ্ধ, মানে ঝাঁপায় পড়বে যে না, আমার যেমনি হোক 5,500 প্রোডাক্ট সেল করলে 5,000 টাকা আমি প্রফিট করতে পারবো বা আমার পকেটে ঢুকবে। তো তখন সে জিনিসটা করার জন্য আরো এক্সাইটেড থাকে। প্রদর্শনী ভাতা, উপহার, বিক্রয় কর্মী, তোমার কর্মী যারা আছে তাদের জন্য কি কি করা যায়, বোনাস, ভালো কাজ করতে পারলে বোনাস দিবা। প্রতিযোগিতা সৃষ্টি করা নিজেদের মধ্যে, যে না তাহলে সবার মধ্যে ভালো করার স্পৃহাটা জাগবে। সভা কনফারেন্সের আয়োজন। বিজ্ঞাপন, এই যে এতক্ষণ ধরে বারবার বলছি, এটা ফার্স্টে একবার বলে আসছি। বিজ্ঞাপন তোমার নৈতিক উপস্থাপন, অর্থ প্রদত্ত মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যম কি কি আছে, ইম্পর্টেন্ট জিনিস কি কি দেখো, সংবাদপত্র, নিউজ পেপার, আমরা প্রতিনিয়তই অ্যাড দেখি। এরপর আসে সাময়িকী বা তোমার ম্যাগাজিন, রেডিও জানি, টেলিভিশন, এইটা নতুন করে কি বলবো, তোমরা আমার থেকে আরো বেটার জানো। এরপর হচ্ছে ডাকযোগে বিজ্ঞাপন, এইটা ডাকযোগ মানে ইমেলের মাধ্যমে দেয়া, অনেক সময় ইমেলের সাথে দেখা যায় অ্যাড ট্যাড থাকে। এরপর হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপন, অনেক সময় দেখবা বিভিন্ন ট্রাকে, তোমার ট্রাক যাচ্ছে, ট্রাকের পিছনে একটা পাশে সাইডে একটা পোস্টার দেওয়া থাকে বিভিন্ন মডেলের, ওটা কিন্তু আমাদের ট্রানজিট বিজ্ঞাপনের মধ্যে পড়ে। সে বহি বিজ্ঞাপন, বহি বিজ্ঞাপন কি হইতে পারে, বহি বিজ্ঞাপন হইতে পারে তোমার দেয়ালে, বিভিন্ন বিলবোর্ডে যেই ইগুলো আমরা দেখতে পাই, তোমার কি বলে, ব্যানার, ইলেকট্রিক বোর্ড গুলো কিন্তু এখন প্রায় বিভিন্ন রাস্তার মোড়ে দেখা যায়। ওই যে একটু পরপর চেঞ্জ হয়ে অ্যাড গুলো আসে, এটা বহি বিজ্ঞাপন বলতে পারো। চলচ্চিত্র, ফিল্ম, ভিডিও, প্রচারপত্র বা লিফলেট, আমাদের সবচেয়ে প্রিয়, ইন্টারনেটও একটা পার্ট। প্রচার, প্রচার এতক্ষণ পড়ছি বিক্রয়, প্রসার, আর এটা হচ্ছে প্রচার। প্রচারটা কি, প্রচারের ক্ষেত্রে কোনো অর্থ ব্যয় হবে না। সাপোজ আমি তোমাকে বললাম যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, সেখানে বললাম যে দোস্ত দেখ, মেসি অ্যাডিডাসের জুতা ইউজ করে। এখন মেসিকে আমাকে বলছে যে রামিম তুমি গিয়ে তোমার ফ্রেন্ডকে বলো আমি অ্যাডিডাসের জুতা ইউজ করি, অবশ্যই না। তাহলে অ্যাডিডাসের মার্কেটিংটা কে করে দিল, আমি করে দিলাম। এর বিনিময়ে আমি কোনো টাকা পাইছি, পাই নাই। তাহলে কি হলো, এই যে প্রোডাক্টটা কোনো অর্থ প্রদান ছাড়াই প্রতিষ্ঠান, পণ্য বা সেবা সম্পর্কে আমি একটা ধারণা উপস্থাপন করলাম যে না, জুতা হিসেবে অ্যাডিডাসের জুতাগুলো ভালো। আমার ফ্রেন্ড অ্যাডিডাসের প্রোডাক্টটা কিনলো, কি হলো, অ্যাডিডাসের আলটিমেটলি প্রফিট হলো। তো প্রচারের ক্ষেত্রে দেখা যায় অর্থ প্রদান ছাড়াই উপস্থাপন করা হয়। বিশ্বাসযোগ্যতা বেশি, টিভিতে অ্যাড অনেক সময় অনেক কিছু বানানো থাকে, বাট যখন একটা মানুষ আরেকটা মানুষকে ইনফ্লুয়েন্স করে বা বুঝায় তখন কিন্তু সেখানে ভালো লেভেলের সত্যতাও থাকে। তো এই জন্য বিশ্বাসযোগ্যতাটা বেশি। বাজেটের প্রয়োজন হয় না, আমি আমার ফ্রেন্ডকে বলবো এটা ক্ষেত্রে তোমার টাকা নেওয়া লাগবে না, রাইট? তো আর কোম্পানি আমাকে কোনো টাকা দিবে না, তো এখানে বাজেটের কোনো বিষয় আসেই না। আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, বিজ্ঞাপন কি অপচয়? কি মনে করো তোমরা, কি মনে করো, বিজ্ঞাপন কি অপচয় নাকি না? এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য তোলা থাকবে। তোমরা পরীক্ষায় কি লিখে, এটা যদি কোশ্চেনে পাও, এটা কি লিখছো এটা আমাদের কমেন্টে জানাবা যে ভাই এরকম কোশ্চেন তো পাইছিলাম। আর এই কোশ্চেনটা মেবি কোন একটা বোর্ডে আসছিল কয়েক বছর আগে। এন্ড বিজ্ঞাপন অ্যাকচুয়ালি কি, আমাদের অপচয় নাকি না, এটা যদি তুমি স্পেসিফিক কোনো অ্যান্সার নাই, বাট এটাকে তুমি ইজিলি ডিফাইন করতে পারো এইভাবে যে তুমি বিজ্ঞাপন দিলে কি হবে, বিজ্ঞাপন দিলে তুমি মানুষকে জানাতে পারবা, প্রোডাক্টটা তোমার কিনবে, কিনে তোমার সেলস বাড়াবে। বাট যদি নেগেটিভ হিসেবে চিন্তা করি, সব প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করলেই যে তোমার মানুষ কিনবে বিষয়টা এমন না, অনেক কিছু থাকে ফেক। আমরা দেখি না যে আকাশে উঠতেছে, এখন কেউ যদি এইটা বিশ্বাস করে প্রোডাক্টটা কিনে যে আমি তো প্রোডাক্টটা কিনলে আকাশে উঠতে পারবো, তাহলে কি হলো, সে প্রোডাক্ট যখন কিনবে, যখন দেখবে সে আকাশে উঠতে পারতেছে না, কোম্পানিকে গালি দিবে, প্রোডাক্টকে গালি দিবে, তাহলে তখন কিন্তু বিজ্ঞাপন নেগেটিভলি তোমার কোম্পানিকে ইম্প্যাক্ট করবে, সেটা আলটিমেটলি একটা অপচয়ের অংশ হিসেবে কাউন্ট হবে। তো ডেফিনেটলি আমাদের বিজ্ঞাপন দেওয়ার আগে অবশ্যই বুঝতে হবে কাদের জন্য দিচ্ছি, কেন দিচ্ছি, এবং কিভাবে দিলে কাস্টমার আমার এটাকে গ্র্যাব করবে, অপচয় হিসেবে যাতে এটাকে ট্রিট করা না হবে। তো এই ছিল আমাদের ওভারঅল ক্লাস। ফাইনালি আমাদের ক্লাসটাকে এন্ড করে দিব। তো আশা করতেছি পুরো ক্লাসটা তোমরা আমার সাথে ছিলা, ভাল লাগছে, এবং কোশ্চেন কমন পেলে আরো ভালো লাগবে যখন দেখবা কালকে পরীক্ষায় যেখান থেকে অনুধাবন কমন পাইছো, টপিক কমন পাইছো, তারপর এই তোমার জ্ঞানমূলক কমন পাইছো। সো এরকম একটা আশা ব্যক্ত করতেছি। ইনশাল্লাহ আবার কোনো একটা ক্লাসে দেখা হবে। টিল দেন সবাই, যেহেতু পরীক্ষা তোমাদের খুব সুন, পড়াশোনার মধ্যেই থাকো। আর
জিনিসগুলো বারবার প্র্যাকটিস করো, লাগলে স্লাইড রিওয়াইন্ড করো বা ক্লাসটাকে রিওয়াইন্ড করে দেখো, এসএস নাও, বাট যেমনি হোক পড়াশোনার মধ্যে থাকো, যাতে করে এক্সামটা, যেহেতু এক্সামে তোমরা অলমোস্ট শেষ পর্যন্ত চলে আসছো, অনেকগুলো এক্সাম দিয়ে ফেলছো, সামনে যেগুলো আছে এগুলো ভালো দেওয়ার চেষ্টা করবা। সবার জন্য অল দা বেস্ট, শুভকামনা। আসসালামু আলাইকুম।